জি, আজকে আমাদের হচ্ছে 4 নম্বর ক্লাসের আমরা কিছুটা হচ্ছে আগে রাখছিলাম। টুইস্ট পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছিল। বাকি ডিফর্মার্সগুলো আমরা আজকে দেখব এবং আজকে একটা হোমওয়ার্কও থাকবে। সো আমাদের আজকের ক্লাসটা ইনশাল্লাহ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা শুরু করব। তো শুরু করার আগে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, 24 নম্বর তারিখ। অ্যাটেন্ডেন্সটা এখন না নিই, আর একটু পরে নিই। এখনও মাত্র 22 জন আছে, তো হয়তো অনেকে আরও জয়েন করতে পারে। হ্যাঁ, আমরা একটু পরে নিই। জি ভাই, মাত্র জয়েন করতে সবাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। 8টা বেজে গেছে, অবশ্য তো লেট হলে সমস্যা। আমরা নেক্সট দিন থেকে অবশ্যই একটু আর্লি জয়েন করার চেষ্টা করবো। 8টা 10-এর পরে আমরা আর অ্যাটেন্ডেন্স 8টা 10-এ নিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বললাম আমরা সেই অনুযায়ী S24 ওপেন করতেছি। তো প্রথমে সিরাজাম মনির ভাই যে দুটা টপিকের কথা বলছে সেটা একটু দেখাই। ধরেন আমরা র্যান্ডমলি কয়েকটা অবজেক্ট নিলাম, একটা কিউব, একটা ডিস্ক, হ্যাঁ, একটা স্ফিয়ার, এরকম নিলাম, একটা অয়েল ট্যাঙ্ক নিলাম। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে রেক্ট্যাঙ্গল সিলেকশন কিভাবে করব। সেটা হচ্ছে যে এইটা ক্লিক করে ধরে রাখলে এখানে অপশন আছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন। এটা শর্টকাট হচ্ছে 0। আমি যদি নর্মালি এখানেও ক্লিক করি, দেখেন নাম্বার প্যাডে 0 চাপলে এটা চলে আসতেছে। দেন আমরা এভাবে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারবো। করার পরে অল্ট জি চাপলে গ্রুপ হয়ে যাবে। অল্ট জি চাপলাম, গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপের মধ্যে যদি আমরা একটা অবজেক্ট ধরি, তাহলে ইন জেনারেলি ওইটাই সিলেক্ট হয়। তবে আমি যদি এখানে মাউসটাকে এখানে এনে কোথাও ক্লিক করা লাগবে না, খালি এস চাপবো, এস ফর সোলো, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো এটা কোন গ্রুপের আন্ডারে, তখন আমি গ্রুপ সিলেক্ট করতে পারবো। এভাবে একটু ঘুরে করতে হয়, বাট ইউজুয়ালি সাধারণত ওই সোলো অবজেক্টটাই বেশি কাজে লাগে, গ্রুপ অতটা লাগে না ইউজুয়ালি। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া দোনোটা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর জি, ওয়েলকাম। তারপর আমরা বাকি প্রবলেমগুলো একটু দেখি। আচ্ছা, রেন্ডার হয় না, কি লিখছে, রেন্ডারিং ফেইল্ড, এত 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 কুড নট বি ক্রিয়েটেড। ও যে এটা আমি সলিউশন দিছিলাম মনে হয়, যে এই ফাইলটা নাই আপনার, ঠিক আছে। দেখছিলাম ভাই, হয় না ওরকম, ক্রিয়েট করতেছিলাম ফাইল। ক্রিয়েট করেও হয় না, না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস ট্রাই করবেন। রেন্ডার সেটিংসে যাবেন, এখানে সেভ অপশনটা তুলে দিয়ে তারপরে আবার একটু মেক প্রিভিউ দেওয়ার ট্রাই করেন তো। সেভ সেভ করবেন না আপনি, হ্যাঁ, সেভ না করে যখন এমনি নর্মাল রেন্ডার হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখান থেকে সেভ দেবেন। এখান থেকে সেভ দিয়ে আপনি ওই যে আমি যে দেখাই দিছি, এখান থেকে আমরা MP4 দিব, এখান থেকে অ্যানিমেশন দিব, বা এখানে আমার এখানে অ্যানিমেশন দেখাচ্ছে না, আপনার ওখানে দেখাবে। পুরো যখন রেন্ডার করবেন তখন দেখাবে। আমি তো এক ফ্রেম করছি তাই দেখাচ্ছে না। ভাইয়া, হ্যাঁ, আমার এখানে হচ্ছে অপশনে এমপি4 শোই করে না আমার, আপনি অন্যান্য অপশনগুলো শো করে। সবগুলা ফ্রেম রেন্ডার করছেন? হ্যাঁ, ফ্রেম রেন্ডার করে দেখছি আমি, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে তাহলে কিন্তু দেখেন। এমপি4 অপশনটা আসে না। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, আসবে না মানে। আচ্ছা, আরেকটা প্রবলেম যেন কি পাইছিলাম আমরা, আরেকটা প্রবলেম কার যেন ছিল, ওটা কোথায় ইমেজটা? ভাই একটু উপরে, আর একটু উপরে। একটু ওটাতে রিপ্লাই দেন না, তাহলে নিচে নেমে যাবে। খুঁজে বের করা তো মুশকিল, একটু রিপ্লাই দেন, চলে আসবে নিচে। আচ্ছা, সো বাই সেইং দ্যাট আমরা একটু আমাদের গ্রুপে ভিজিট করে দেখি কারো হোমওয়ার্ক টোমওয়ার্ক আছে কিনা, সেগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর, নাইস। তারপর আরে এই খাইছে আমাকে, তো পাহাড়ের সাথে বাউন্স করে গেল। হ্যাঁ, এক বিমান তো অ্যানিমেলের মতন মনে হয় সিন বানাইতে চাইছিল, কিন্তু এটা বাউন্স খেয়ে উপরে উঠে গেছে। একটাও সুন্দর কাজ। হ্যাঁ, সাকিব ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখিয়েন, নয়েজ আসতেছে। জি, সুন্দর কাজ হয়েছে, ঠিক আছে। লাইটিং করছেন লাল নীল দিয়ে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা দেখি এটা সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সুন্দর কাজ, ভালো প্র্যাকটিস চলতেছে বোঝা যাচ্ছে।
এই প্র্যাকটিসটা না ধরে রাখতে হবে, হ্যাঁ, ইটস অল অ্যাবাউট দ্য কনসিস্টেন্সি। শুরুতে আমি প্রচুর প্র্যাকটিস করলাম, পরে যদি না করলাম তাহলে কিন্তু লাভ হবে না। এটা ধরে রাখতে হবে, পুরো 4 মাসই প্রতিদিন প্র্যাকটিস করে ফেলতে হবে। পরে করবো বলে তুলে রাখলে ওটা আর করা হয় না, বুঝছেন? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। সাকিব ভাই বারবার মিউট অন করতেছেন কেন? শুধু কথা বলার কিছু থাকলে মিউটটা খুলিয়েন, এমনি অফ রাখেন, হ্যাঁ, নয়েজ আসে আপনার ওখান থেকে। ওকে, একদম মিউট করা, তারপরেও না, সাকিব ফারহান ভাই। ও আচ্ছা, হ্যাঁ, এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে। একটু বাউন্স করালে ভালো হতো, একটু নিচের দিকে নেমে তারপরে উঠতেছে, বুঝছেন না? তাহলে আরো মজা আসতো। এটা একটু রোবোটিক অ্যানিমেশন হয়ে গেছে, আস্তে আস্তে হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটার রেন্ডারিংটা সুন্দর হয়েছে। এটা কিন্তু বল মাঠের ভিতরে ঢুকে গেছে। আস্তে আস্তে হবে আরো সুন্দর, সমস্যা নেই। সিনারিও ভালো হয়েছে। আরে নাইস। একটু বেশি ফাস্ট স্পিন করে গেছে এই জায়গাগুলো, ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে, প্রবলেম নেই। এগুলা আরো অর্গানিক, আরো স্মুথ হবে সামনে, বুঝছেন? যখন আমরা ডাইনামিক্স শিখবো, ডাইনামিক্স দেখলে এগুলো অটোমেটিক কি ফ্রেম ছাড়াই অ্যানিমেশন করতে পারবো আমরা, তখন দেখবেন আরো একদম লাইফ লাইক অ্যানিমেশন হবে। আরে নাইস। এই ধরনের কাজ কিন্তু আমাদের হয় প্রচুর, বুঝছেন? ফার্নিচার কোম্পানিগুলো এই ধরনের কাজ করে, এগুলো প্র্যাকটিস করবেন। ভেরি গুড। এটা কি যে সিজি শর্টকাটের টিউটোরিয়ালটা না? সুন্দর হয়েছে, নাইস। হ্যাঁ, আপনারা বাহিরের টিউটোরিয়ালসও কিছু কিছু দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে ওগুলো প্র্যাকটিস হবে। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। এবং এই আগুলো আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে সেকেন্ডারি অ্যানিমেশন দেখছেন, এই যে কাত হয়ে আসতেছে, এই যে কাত হয়ে আসতেছে, তাই না? দেখছেন একটা বাউন্স যাবে যাওয়ার সময়, এগুলোকে অ্যান্টিসিপেশন বলে, ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপ বলে। এগুলো সব রুলস আছে অ্যানিমেশনের, আমরা সামনে দেখবো। এগুলা শিখতে হবে এগুলো আমাদের, নাহলে কিন্তু লাইফ লাইক অ্যানিমেশন হবে না, রিয়েলিস্টিক হবে না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, সবার কাজই মোটামুটি বেশ ভালো হয়েছে। আমি ভালো হয়েছে যেটা, যে কাউকে নির্দিষ্ট কিছু দেয় নেই, সবারে বলছি যে ইচ্ছা মতন, নিজের ইচ্ছা মতন করে নিয়ে আসেন। সো বেশ অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজগুলো আসছে, দারুণ হয়েছে। আচ্ছা, আরেকটা যার প্রবলেম ছিল, এটা কি আসছে? হ্যাঁ, এটা, হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এগুলো তো রেড শিফটের, এগুলো এখন কেন নিচ্ছেন? দেখেন উপরে যে একটা লোগো দেওয়া আছে না, লোগো দেখলে বুঝবেন এটা রেড শিফট। হ্যাঁ, এগুলো এখন অ্যাভয়েড করেন, অন্যগুলা দেখেন, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এটা গেল। আমার একটা প্রবলেম আছে ভাইয়া। হ্যাঁ, বলো। প্রবলেম বলতে এটা আমি জানি না হয়তো, মানে যে যেরকম আফটার ইফেক্টস মানে কোন এলিমেন্ট হচ্ছে আমি অ্যানিমেশন করতে যাই, বাইরে থেকে নিয়ে আসা যায়, মানে বাইরে থেকে ভিতরে নিয়ে আসা যায়। এই সিনেমা বুঝতে আমি বাইরে থেকে ভিতরে কিভাবে নিয়ে আসবো? কি আনবেন? মানে যে কোনো একটা এলিমেন্ট মানে অ্যানিমেশন করবো, যে কোনো একটা তো একভাবে আনেন, এটা এক একটা জিনিস আনার সিস্টেম একরকম, এই জন্য কি আনবেন ইম্পর্টেন্ট। ইমেজ আনতে হলে ম্যাটেরিয়াল আনতে হবে। হ্যাঁ, আপনি না না এটা না, আমি বলতেছি যে এখানে আমি যে কোনো কি নিলাম, হচ্ছে কোন নিলাম বা হচ্ছে টিউব নিলাম, এটা হচ্ছে আমার বাইরে থেকে আসবে, মানে হচ্ছে স্ক্রিনের বাইরে থেকে এসে ভিতরে আসবে স্ক্রিনে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে আসলে ক্যামেরা নিতে হবে। একটা ক্যামেরা নিয়ে, এই যে ক্যামেরার ভিতরে তাকাইলে এখন আমি এতটুকুই দেখবো, বা ক্যামেরার বাহির থেকে আপনি যদি বাহির হন তাহলে এভাবে ঘুরে দেখতে পারবেন যে আসলে ক্যামেরা কতটুকু দেখতেছে। হ্যাঁ, তখন আপনি এটাকে অ্যানিমেশন করবেন যে ক্যামেরার বাহির থেকে আসলো, তারপর ঢুকলো, বুঝলেন? তখন আপনি ক্যামেরার ভিতরে গিয়ে যখন রেন্ডার করবেন, তখন এটা মনে হবে ক্যামেরার বাহির থেকে আসতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা। আচ্ছা, গেল। ভাই স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, করেন। আর ক্যামেরাগুলো অন করেন কয়েকজন, ক্যামেরা অন টন করলে একটু ভালো লাগে, ক্লাস ইন্টারেক্টিভ হয়। আপনাদেরকে তো প্রথম দিন মনে হয় বলছিলাম, তাই না? আমার টিমে যারা আছে সবাই কিন্তু আমার স্টুডেন্ট ছিল এবং সবাই ক্যামেরা অন ছিল। তার মানে বোঝা যাচ্ছে আপনারা মনে হয় আমার টিমে জয়েন করার জন্য খুব একটা ইন্টারেস্টেড না, নাকি? হ্যাঁ, বলেন কি প্রবলেম। মাইক্রোফোনটা অন করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মেক প্রিভিউতে না, এখানে যে MP4 অপশন, এগুলো তো শো করে না। কই দেখান, মেক প্রিভিউতে এই যে যান। ফরম্যাটে MP4 অপশন এখানে। মেক প্রিভিউতে যান না আপনি ভাইয়া, এন্টায়ার স্ক্রিন শেয়ার দিতে হবে। আপনি শুধু ট্যাব শেয়ার করছেন, শুধু আমি সিনেমা 4D দেখতেছি, উপরের এগুলা দেখতেছি না। এন্টায়ার স্ক্রিন শেয়ার করার সময় গুগল মিটের থেকে শেয়ারটা বন্ধ করে আবার এন্টায়ার স্ক্রিন শেয়ার দেন।
এন্টায়ার স্ক্রিন শেয়ার দিলে তখন আমি পুরোটা দেখতে পারবো। হ্যাঁ ভাইয়া দেখছি। আর একটু দ্রুত করবেন। জি, আসছে এখন ইয়ান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে এখানে হ্যাঁ দেন, ম্যাক হ্যাঁ দেন। এখানে এখানে MP4 ফরম্যাট গুলো আসবে না, এগুলো তো আসে না না এমপি4 এখানে কেন আসবে? ওকে ওকে দেন, ওকে দেন। হ্যাঁ রেন্ডার হবে এখন। আচ্ছা এটা দিলেই রেন্ডার। ও আচ্ছা ওই সেটিং রেন্ডার সেটিংস থেকে সেভ অপশনটা অফ করে দেন। রেন্ডার সেটিংস, হ্যাঁ সেভ অপশন অফ করা আছে, তারপরে প্রবলেম। আপনি পিসি ওই যে সিনেমা 4D-টা ওই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করছিলেন, হ্যাঁ ওটা করে দেখতে হবে। তার প্রবলেম। তাহলে আপনার উইন্ডোজের সমস্যা আছে, বুঝছেন? উইন্ডোজের প্রবলেম। উইন্ডোজ সমস্যা। হ্যাঁ আপনি ওই যে আমি উইন্ডোজ জি দিয়ে যেমন রেকর্ড করে দেখাইছি অমনি পাঠাই দিয়েন, ঠিক আছে? উইন্ডোজ জিতে তো ভাই রেকর্ড আসে। দেখি উইন্ডোজ জি চাপেন। উইন্ডোজ জি চাপছেন? মাইক্রোফোন অফ হয়ে গেল তো, কথা আসে না। উইন্ডোজ জি চেপে যদি না আসে তাহলে যে কোনো আপনি রেন্ডার মানে ভিডিও করে এরকম যে কোনো অ্যাপস দিয়ে বা সফটওয়্যার দিয়ে ভিডিও করে পাঠাই দিন। অনেক অ্যাপস আছে এরকম, বুঝছেন? আপনাদের যে সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আমি নিজেও একটা দিয়ে রাখছি, ফাস্ট অন ক্যাপচার দিয়ে রাখছি, ওটাও দিতে পারেন। ওবিএস আছে ফ্রিতে, স্ক্রিন করা যায়, রেকর্ড করা যায়, ওটাও দিতে পারেন। হ্যাঁ যে কোনো একটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে দিলেই হবে। আর এটা বাকি সবারই হয়েছে, আপনার এখানে উইন্ডোজের কোনো সমস্যা আছে, বুঝছেন? উইন্ডোজের প্রবলেম, উইন্ডোজ সেট আপ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, অথবা আপনার পিসি দেখভাল যে করে তাকে বলবেন যে আমার সি ড্রাইভের এডিটিং পারমিশনটা দিয়ে দিতে। হ্যাঁ স্ক্রিন শেয়ারিং অফ করে দেন ভাইয়া, স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন। জাফর ইকবাল ভাই মনে হয় ভিডিও অন করছেন, কিন্তু আমি অন্ধকারে কিছুই দেখতে পারতেছি না। বাকিরা কেউ হচ্ছে যদি অন করেন একটু ভালো হয়, ক্লাস ইন্টারেক্টিভ হয়, আর এতে বোঝা যায় আপনারাও সিরিয়াস, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আজকে প্রথম আসলে আমি গত একটু লেটে রেজিস্ট্রেশন করেছি। আমি আজকে আপনাদের সাথে সবার সাথে জয়েন করলাম। দেখা যাক আমি কতটুকু বুঝতে পারি কিনা পারি, এই জন্য আমি দেখছি আসলে। ঠিক আছে সমস্যা নেই। আপনি আগের দুইটা ক্লাসের রেকর্ডিং পেয়ে গেছেন না? জি জি, আমাকে মেইল করা হয়েছে, পেয়েছি। আমি জাস্ট আজকে মাগরিবের কিছুটা আগে অর্থাৎ 5টার দিকে হয়তো আমি সবকিছু পেয়েছি। আমি একটু রোজা ছিলাম, আমি সব কমপ্লিট করতে পারিনি, অল্প কিছুটা দেখেছি। পুরো তাহলে আজকে কোনো কোশ্চেন না করে খালি দেখতে থাকেন। নেক্সট দিন হচ্ছে যে আপনি ওগুলা দেখে তারপর আরিফুল ভাই আছেন না? জি ভাই আসছে। ওনাকে আজকে রেকর্ডিংটা দিয়ে দিয়েন ক্লাসের পর। হ্যাঁ জি জি, ওনার ফুল অ্যাক্সেস দেওয়া আছে, প্রাইভেট ফুল অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো হইলই, তাহলে তো তিনটাই পেয়ে যাবে। সবগুলা দেখে পরের দিন থেকে আপনি ইনশাআল্লাহ সব বুঝতে আমি পারবেন। ওনারা জাস্ট বলছি যে ফার্স্ট ক্লাসটা দেখেন, তাহলে আমাদের সিস্টেমটা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অলরাইট। জি আরিফুল ভাই অনেক হেল্পফুল, জি অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমি দেখবো, আপনাদের কাছ থেকে হেল্প নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। সো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে টুইস্টের পরের থেকে শুরু হবে, 4 নম্বর ক্লাসের। এই যে এগুলো ইনশাআল্লাহ আজকে আমরা দেখা শুরু করব। তো অলরেডি আপনাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন আসছিল এরকম যে ভাই এডিটেবল করে ফেলার পরে আবার এটাকে রিভার্স করার কোনো অপশন আছে কিনা। ওরকম অপশন তো সিনেমা 4D-তে নাই, তবে একটা নিনজা টেকনিক আছে। সেটা কিরকম, আমরা এডিটেবলই করব না, তারপর আমরা পয়েন্টগুলো ধরতে পারবো। এখন কিন্তু আমি চাইলে এই কর্নারে ধরতে পারবো না, আপনি যদি পয়েন্ট মোডে যানও ধরা যাবে না, এটা এডিটেবল না। বাট যদি আপনি এটার মধ্যে একটা কারেকশন ডিফর্মার দেন, আমি শিফট চেপে দিচ্ছি, আপনার এখানে শর্টকাটগুলো দেখতে পারবেন। কারেকশন ডিফর্মার, এই যে হ্যাঁ কারেকশন ডিফর্মার দিলে আপনি কিন্তু পয়েন্ট ধরে এটাকে নাড়তে চাড়তে পারবেন, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং। নর্মালি পয়েন্ট ধরার জন্য আমরা যে কোনো অবজেক্টকে এডিটেবল করে ফেলতে হয়। যেমন ধরেন এই স্ফিয়ারটা, এই স্ফিয়ারটাকে আমি কিন্তু এখন পয়েন্ট ধরতে পারবো না, বাট যদি আমি এটা এডিটেবল করি অর্থাৎ সি চাপি, সি অথবা এ বাটন এটা চাপি, তারপরে দেখবেন পয়েন্টগুলো ধরা যাচ্ছে, মডিফাই করা যাচ্ছে। বাট দ্য সমস্যা হচ্ছে যে আমি একবার মডিফাই করে মানে এডিটেবল করে ফেললে আমি আর সেগমেন্ট বাড়াতে পারবো না। সেগমেন্ট কি এটা আমরা গতদিন আলোচনা করছিলাম বেঞ্চ শেখার সময়। হ্যাঁ কিন্তু এই কিউবটা যেহেতু আমি কারেকশন ডিফর্মার দিয়ে করছি, আপনি দেখবেন এটার মধ্যে সেগমেন্ট আমি এখনো অ্যাড করতে পারতেছি। আমি যদি এন বি চাপি তাহলে সেগমেন্ট দেখা যায়, এই দেখেন সেগমেন্ট অ্যাড হচ্ছে বা রিমুভ হচ্ছে। মজা না বিষয়টা? সো আমরা এডিটেবল করার পরেও সেগমেন্ট এখানে অ্যাড করার একটা নিনজা টেকনিক আছে। সো আমরা কিছু সময়ের জন্য হইলেও, কিছুটা মডিফিকেশনস করার জন্য হইলেও কারেকশন ডিফর্মার দিয়ে এই কাজটা করতে পারি। ওকে আচ্ছা, গেল কারেকশনের পরে কি আছে? এফএফডি। এফএফডি হচ্ছে যে বলতে পারেন যে সব ধরনের ডিফর্মারের বাপ ডিফর্মার একদম। এটা দিয়ে আসলে যে কোনো কিছুই ক্রিয়েট করা পসিবল। সো
তো আমি এগেইন আরেকটা কিউব নিয়েই সব কিছু বুঝাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো আমি এখানে 10x10x10 অনেকগুলো সেগমেন্ট নিয়ে নিলাম, প্রায় 1000টা মনে হয় ঘনক এখন তৈরি হয়ে গেছে। যাই হোক, এটার মধ্যে আমরা এবার এফএফডি নিব, শিফট চেপে এফএফডি নিলাম, অ্যান্ড এফএফডির মধ্যে আমরা ফিট টু প্যারেন্ট করে দিলাম। আমরা যদি অবজেক্ট মোডে যাই, এখন আমরা কিছুই দেখতে পারতেছি না, বাট এটার ভিতরে একটা খাঁচা কিন্তু আছে সেম সাইজের এফএফডি। হ্যাঁ, এখন একটু বড় হইলে ভালো হইতো, আমরা একটু বড় করে দিই বা কিউবটাকে একটু ছোট করে দিই। কিউবটা 2000 আছে, তো আমরা 150 হইলে বেশি ছোট হয়ে যাবে, আমরা 190, অ্যান্ড এটাকে সব জায়গায় পেস্ট করতে চাই। আরেকটা নিনজা টেকনিক দেখাই, আমরা সবগুলা যদি এভাবে হাইলাইট করি, দেন একটার মধ্যে একটা অ্যামাউন্ট ক্লিক করে বা এন্ট্রি করে কন্ট্রোল এন্টার চাপলে দেখেন সবগুলাতে চলে আসে। সেটা মনে না রাখলে অসুবিধা নেই, বাট মনে রাখলে আপনার একটু কাজ ফাস্টার হবে। যাই হোক, তো সবগুলাতে 190 সেন্টিমিটার দিলাম। এখন আমার খাঁচাটাও ক্লিয়ার, কিউবটাও ক্লিয়ার। এখন খাঁচাটার মধ্যে কিন্তু আলাদা সেগমেন্টের সিস্টেম আছে। আমি 3x3x3 দিছি, যার ফলে এগুলা তিনটা করে পয়েন্ট ক্রিয়েট করে নিছে। যাই হোক, আপনি চাইলে আরও বাড়াইতে পারবেন, বাট দ্য বেনিফিট ইজ যে আমি যত পয়েন্ট বাড়াবো তত আমি মডিফিকেশনসের চান্স পাবো। আর এবার আমি কিন্তু খাঁচার পয়েন্টটা ধরে মডিফাই করতে পারবো। এর আগে যেটা ছিল কারেকশন ডিফর্মারে, ওটা কিন্তু আমার অরিজিনাল কিউবের পয়েন্টে আমি নাড়তেছিলাম। এখন এফএফডি ডিফর্মারে কিন্তু আপনি অরিজিনাল কিউবের পয়েন্ট ধরবেন না, বরং আপনি এফএফডির যে পয়েন্টগুলো আছে সেগুলো ধরে এটাকে মডিফাই করতে পারবেন। এটা খুবই সুন্দরভাবে মডিফাই হয়। তো অনেক সময় দেখবেন আপনি মডেলের এক সাইডে এই ধরনের বাল্বস তৈরি করা লাগে, যেটা আসলে মানে মডেলিং করে করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তখন আমরা এরকম ডিফর্মার দিয়ে এই ধরনের বাল্বস ক্রিয়েট করে ফেলি, অথবা ভিতরের দিকে এরকম নিয়ে ফেলি, খুব ইজিলি এটা নেওয়া যায়। হ্যাঁ, এবং এটাকে অনেকভাবে মডিফাই করা যায়। এফএফডির আসলে কোনো লিমিট নেই। আপনি যত ডিফর্মার দেখছেন এখন পর্যন্ত সবগুলার কাজে আসলে একটা দিয়ে করে ফেলা সম্ভব। আপনি বেন্ড করতে চান, এটাকে বেন্ড করেন, ভিতরের অবজেক্টও বেন্ড হয়ে যাবে। আপনি টুইস্ট করতে চান, এটাকে টুইস্ট করেন, ভিতরের অবজেক্ট আপনার টুইস্ট হয়ে যাবে। তো মডেলিংয়ে গেলে তখন আমরা দেখব যে হর হামেশা এগুলা কাজে লাগতে পারে। কারো বাসায় পিউরিটের মার্ভেলা মডেলটা আছে? পিউরিট হচ্ছে পানি পিউরিফিকেশনের যে আরও, এই যে আমাদের বাসায় এটা আছে, আমার হঠাৎ মনে পড়লো। দেখেন এটার এই যে এই ফেসটা, এই বাকিটা কিন্তু আপনি একটা কিউব থেকে তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু এটার ফেসটা এদিকে একটু ঢেউ খেলাম না, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু আপনি এফএফডি দিয়ে খুব ইজিলি করতে পারবেন। হ্যাঁ, আদারওয়াইজ নর্মালি মডেলিং করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, তাও এত স্মুথ হবে না। আপনি এফএফডি দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, সো একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ক্লিয়ার এফএফডি? আচ্ছা, চলেন এবার নেক্সট টপিকে যাই। আচ্ছা, জিগেল অনেক কাজে লাগে, তবে বেসিক্যালি এটা অ্যানিমেশনের কাজে বেশি লাগে। সো এগেইন আমি আরেকটা কিউব নিচ্ছি, এটার মধ্যেও আমরা সেগমেন্ট নিয়ে নিই একটু বেশি করে, 10x10x10, অ্যান্ড একটা সিম্পল অ্যানিমেশন করতেছি। আমরা অলরেডি সিম্পল অ্যানিমেশন করতে জানি। কোঅর্ডিনেশনে গেলাম, এক্স বরাবর এখানে একটা কি ফ্রেম, দেন ধরেন 30 ফ্রেমে আস্তে আস্তে এটাকে আমরা সামথিং লাইক 1000 সেন্টিমিটার এক্স বরাবর সরাইলাম, আবার কি ফ্রেম দিলাম। ওকে, সো তাহলে এখান থেকে এখানে এটা কি ফ্রেম অ্যানিমেশন হচ্ছে, খুবই সিম্পল। কিন্তু আমরা একটু আগে বলতেছিলাম এটা নিয়ে যে রিয়েল লাইফে অবজেক্টগুলো আসলে নড়াচড়া করে কীভাবে, এতদিন খেয়াল করেন নাই হয়তো, এখন থেকে খেয়াল করবেন। রিয়েল লাইফে অবজেক্ট কিন্তু এখানে আইসেই থাইমে যাওয়ার কথা না, এখানে একটা হালকা বাউন্স করার কথা, তাই না? অর্গ্যানিক লাগবে তাইলে। তো এই রিয়েল লাইফের এই ফেনোমেনাটাকে আমরা মোশনে মানে সিনেমা 4D-তে কনভার্ট করার জন্য সাধারণত জিগেল ইউজ করি। তো আমরা যদি শিফট চেপে এটার নিচে জিগেল দিই, নামেও একটা পরিচয় আছে, একটা জিগলিশ ব্যাপার আছে, জেলির মতন ইফেক্ট তৈরি করবে। তো খেয়াল করেন এখন এটা কি করবে, এই যে দেখছেন একটা বাউন্স অটোমেটিক এন্ট্রি করতেছে, দেখছেন? আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? সবাই দেখা যাচ্ছে স্ট্রিমিং এর মধ্যে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই দেখা যাচ্ছে, জি ভাই। ভেরি গুড। এখন এটা চিন্তা করেন আপনি যদি ম্যানুয়ালি কি ফ্রেম দিয়ে করতেন, আপনার এখানে আরো মিনিমাম 4-5টা কি ফ্রেম কিন্তু ম্যানুয়ালি দেওয়া লাগতো, তাও স্মুথ হইতো না। এটা কিন্তু অটোমেটিক আপনাকে একটা স্মুথ বাউন্স দিয়ে দিচ্ছে, যেটা আমরা আফটার এফেক্টস ওই যে মোশন 2 এর এক্সাইড দিয়ে দিই। আচ্ছা, আমার এখানে আফটার এফেক্টসের স্টুডেন্ট কারা কারা আছেন? আমার কাছে আফটার এফেক্টস করছেন বা আমাদের এখানে আফটার এফেক্টস করছেন? 2 জন আছেন। আচ্ছা, আপনারা তো বুঝতেই পারছেন আমি কিসের কথা বলতেছি, মোশন 2 এক্সাইটের কথা বলতেছি। 3 জন আছে। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের জিগেল ডিফর্মার। এরপরে আসেন জিগেলের পর আসেন স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। এটাও অ্যানিমেশনের একটা রুল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি জি বলেন।
হ্যাঁ, বলেন, হারায় গেলেন তো। আচ্ছা, স্কোয়াশ এন্ড স্ট্রেচ এটাও অ্যানিমেশনের, হ্যাঁ বলেন। যে অবজেক্টটা, যে বক্সটা আমরা অ্যানিমেশন করলাম, হ্যাঁ, এর এই বক্সটা যদি আমি ডানে বা বামে সরাই, তখন কি আমার কিফ্রেম সহ সরানোর কোনো অপশন আছে? কি ফ্রেম সহ সরানোর, হ্যাঁ অপশন আছে। গুড এটা কোশ্চেন, কি? গুড কোশ্চেন। দেখেন, হ্যাঁ আমরা যদি এখন সরায় ফেলি তাহলে কিন্তু এটা নড়ে যাবে, বা কি ফ্রেম সরে যাচ্ছে, এই নড়তেছে না। আচ্ছা সরি, আমি পয়েন্ট মোডে আছি, আবার আমি দেখাচ্ছি ভাই, দেখেন। বক্স আবার আগের জায়গায় চলে আসে। হ্যাঁ দেখেন, এটা সরালে কিন্তু এখন আমার কি ফ্রেম সরে যাচ্ছে। আচ্ছা, অবজেক্টও কিন্তু সরতেছে, ওইদিকে যাচ্ছে। ওটা জিগেলের কারণে যাচ্ছিল না। জিগেল আবার একটা সিমুলেশন টাইপের ডিফর্মার, তো এটাকে আপনি মাঝখানে আইনা কিন্তু এভাবে টান দিতে পারবেন না। আপনাকে অলওয়েজ স্টার্টিংয়ে গিয়া কোনো কিছু নাড়তে হইলে জিগেলটাকে বন্ধ করে নাড়তে হবে। হ্যাঁ, এবার আপনি নাড়েন, দেখেন নড়তেছে, ঠিক আছে। আপনি ডানে বামে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। এটাই তো কোশ্চেন। শাহিদুল ভাই, কোশ্চেন ঠিক আছে, আনসার জি পাইছেন? জি জি জি। হ্যাঁ, কি ফ্রেম সহ হইতে হলে আসতেছে। তারপরে ইনকেস দেখা গেছে যে মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে কখনো কখনো যদি না আসে, তাহলে একটা টেকনিক শিখাই দিই। এই যে এখানে একটা মোড আছে, আপনি অবজেক্ট মোডের মধ্যে ক্লিক করে ধরে রাখলে অ্যানিমেশন মোড পাবেন, ওইটা ধরে নাড়বেন। ওইটা ধরে নাড়লে এখন একটা অ্যাক্সেসের ক্ষেত্রে এটা কাজ করবে না, মাল্টি অ্যাক্সেসের ক্ষেত্রে নর্মালি কাজ না হলে সোজা আঙুলে কিনে উঠলে অ্যানিমেশন মোড দিয়ে টান দিবেন, হয়ে যাবে। ওকে, জি। আচ্ছা। এবং কাজ শেষে আমি জিগেলটা আবার অন করে দিচ্ছি, তবে কাজে না লাগলে জিগেল অফ রাখাই ভালো, কারণ জিগেল কিন্তু ভিতরে ভিতরে প্রসেসিং পাওয়ার টানতে থাকে, বুঝতে পারছেন? সো কাজে না লাগলে এটা অফ রাখাই ভালো। আচ্ছা, এবার আসেন স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। এখন এটাও কিন্তু একটা অ্যানিমেশনের রুল। আমরা যদি একটা লিখে একটু গুগলে সার্চ করি, আমরা পরবর্তীতে সব রুলসগুলোই একসাথে পড়বো সামনে। এই যে এইটা হলো যে রুলসটা। Hey guys, so that animated objects will রিয়েল লাইফে পড়ন্ত বস্তু পড়ার সময় এদিকে স্ট্রেচ হয়ে যায়, এই যে লম্বা হয়ে পড়ে, দেখেন খেয়াল করছেন, লম্বা হয়ে পড়ে, পড়ার পরে একটু স্কোয়াশ হয়। এই যেটা হলো লম্বা, এটাকে স্ট্রেচিং বলে, আর এই পড়ার পরে এটাকে স্কোয়াশিং বলে। রিয়েল লাইফে এটা হয়। তো আপনি যদি কোনো অবজেক্ট একটু নরম বুঝাইতে চান, সেটা আপনাকে দেখাইতে হবে। এখন এখানে কথা আছে, এখানে একটু কমন সেন্সও খাটাইতে হবে আপনাদের। রুলসগুলো যে সব জায়গায় আমি এটা ইউজ করবো তা না। অবভিয়াসলি আমি চেয়ার টেবিলের স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করালে লাভ হবে না, তাই না? ওটা তো শক্ত বস্তু। আপনি প্যাকেট টাইপের জিনিসগুলোকে যখন করাবেন, বা ধরেন বোতলকেও করাতে পারেন, যদি বোতলটাকে আপনি একটু কার্টুনি ফিল দিতে চান, একটু বাচ্চাদের বোতল কোনো, হ্যাঁ ওই টাইপের আপনি একটু কার্টুনি ফিল দেওয়ার জন্য করাতে পারেন। ওকে, এটা ক্ষেত্র বিশেষ, ক্ষেত্র বুঝে প্রয়োগ করতে হবে। করা তো যায় সব কিছু, 3D এমন একটা জায়গা, এখানে কোনো কিছু করা যায় না বলে কিছু নাই। সবই ডিপেন্ড করে আপনার ইমাজিনেশনের উপর। আপনি যদি চিন্তা করতে পারেন তাহলে সেটা করাও যাবে, হ্যাঁ। কিন্তু কোনটা কোথায় করতে হবে, এই ডিসিশনটাই হলো সব কিছু, বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আমরা ধরে নিচ্ছি এইটা আমাদের একটা প্যাকেট, আমরা একটু ছোট করে, হ্যাঁ আসেন, ছোট করে নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে একটা ডিটারজেন্টের প্যাকেট হইতে পারে, হ্যাঁ। আমি এখন তো খেতে পারবো না, ফ্রিজে রাখি দাও। আচ্ছা, সো ধরে নিলাম এটা একটা ডিটারজেন্টের প্যাকেট, হ্যাঁ। তো আমরা এগেইন এখানে সেগমেন্ট বসাই একটু, 10 বাই, সরি এটা সাইজে বসাই দিছি, সেগমেন্টে বসাইতে হবে। 10 বাই ওয়াই বরাবরও 10, জেডে এত লাগবে না যেহেতু এখানে জায়গা কম, আমি 5টা নিলাম। আচ্ছা, সো এই ডিটারজেন্টের প্যাকেটটাকে আমি স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করবো, ভালো কথা। তো সবার আগে আমি যেটা করি, এটা যেহেতু সাইজ হচ্ছে ওয়াই বরাবর কত, সাইজ কত ওয়াই বরাবর 200 সেন্টিমিটার, আমি এটাকে ফ্লোরের এখানে আনতে চাই, তাহলে এটারে উঠাইতে হবে কত, 100 সেন্টিমিটার, অর্ধেক, এই নিচের অর্ধেক উঠাইলেই হবে। সো আমি ওয়াই বরাবর 100 সেন্টিমিটার দিলাম, দেখেন এটা একদম এক্স্যাক্টলি ফ্লোর বরাবর চলে আসছে। এখন আমি এটাকে সিম্পলি অ্যানিমেশন করতে চাই। তো আমরা গতদিন কিন্তু করছিলাম যে স্কেল দিয়ে, মনে আছে? বাট ওটা কিন্তু সঠিক উপায় না, কারণ রিয়েল লাইফে যখন আপনি স্কোয়াশ, এটা দেখেন এখানে একটু এক্সাম্পলটা দেখাই তাহলে আরও ক্লিয়ার হবেন। এখানে ভলিউমটা সেম রাখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। যতটুকু আপনি নামাবেন ততটুকু কিন্তু সাইডেও প্রসারিত হবে। এই যে আমরা কিন্তু গতদিন এটা করিনি, আমরা জাস্ট সাইডে নামাই দিচ্ছিলাম, কিন্তু এই সাইডে বাড়াইনি, ওটা কিন্তু রাইট ছিল না। আজকে আমরা রাইট পদ্ধতিতে কাজটা করা শিখবো। এই যে ভলিউমটা সেম হইতে হবে যখন আপনি স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করবেন, খেয়াল করেন ভলিউমটা সেম হইতে হবে। আপনি যদি ভুলটা আমি দেখাই তাহলে রাইটটা আপনি বুঝতে পারবেন। এটা হলো রাইট, হ্যাঁ। এই যে খেয়াল করেন, এই যে স্ট্রেচ, আমরা যখন লম্বা হয়েছে তখন কিন্তু দুই সাইড থেকে চেপেও গেছে, আন্ডারস্ট্যান্ড? ভলিউমের অংশটা কোথায় দেখাইছে,
এই যে দেখেন ভলিউমটা যদি সেম না হয়, কোনোটা যদি বেশি বড় বা বেশি ছোট হয়ে যায়, সেটা কিন্তু মানে রিয়েলিস্টিক হবে না, এটা ভলিউমটা সেম হইতে হবে। এই যে এটা হলো গিয়া রাইট, যখন আমার লম্বা হবে 2 সেট থেকে 4 পাওয়া যাবে। তো ওইটা ম্যানুয়ালি করা যায়, বাট ম্যানুয়ালি মিলানোটা অনেক বেশি ঝামেলার কাজ হবে। তখন আমরা স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ ইউজ করবো। কিউবের মধ্যে দেখেন আমি স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ দিচ্ছি, শিফট চেপে দিলাম, ভিতরে ঢুকে গেল। এখন এটার ভিতরে অনেক প্যারামিটার আছে অবশ্য, কিন্তু এতগুলো আপনার আপাতত না বুঝলে হবে। জাস্ট যে ফ্যাক্টর আছে এইটাই মেইন, এটা দিয়েই স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচটা করে, দেখছেন? উই উই আচ্ছা, ক্যামেরাগুলো অন রাখলে একটু ভালো হয়, বারবারই বলতেছি। বাট দ্য প্রবলেম ইজ, যখন আমি ফ্যাক্টর নাড়তেছি আপনারা দেখেন আমার এটা কিন্তু এই ফ্লোর থেকে নিচে চলে যাচ্ছে বা ফ্লোর থেকে উপর উঠে যাচ্ছে, যেটা এগেইন রিয়েলিস্টিক হচ্ছে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই পজিশন অ্যানিমেশন করলেই তো হয়, আর যদি ম্যানুয়ালি করা লাগে তাহলে আর আমি এটা করলাম কেন, তাই না? কাহিনী তো এখানে। সো এখানে এটাকে ঠিক করার জন্য রাস্তাটা দেখেন, টেকনিকটা শিখেন। আমরা যে কোনো একটা অর্থোগ্রাফিক ভিউতে যাবো গা। আমি এখানে ফ্রন্টে যাচ্ছি। আচ্ছা, ফ্রন্টে গেলাম, আমার ক্যামেরাটা লাগতেছে না, ক্যামেরাটা আপাতত অফ করে রাখি। আচ্ছা, সো এইটার কিন্তু দুইটা প্যারামিটার আছে, একটা হলো টপ, একটা হলো বটম। আমরা যদি একটু নাড়ি তাহলে বুঝতে পারবেন, এই যে এখানে একটা কিন্তু প্যারামিটার আছে, হ্যাঁ, টপ। তো আমরা টপ 100%-এই রাখবো, বটমটা দেখেন বটমও যা যা আছে ওই জায়গায় রাখবো, বাট সেন্টার যেটা আছে না, এই সেন্টারটা হচ্ছে নাড়া দেবো, সেন্টারটা আমরা নাড়বো। আচ্ছা, সেন্টারও নাড়ার আগে আরেকটা অন্য কাজ করি, সেন্টারও নাড়ার দরকার নেই। আমরা যেটা করবো, আমরা স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচটাকে ধরে এইটার পজিশনটাই নাড়া দিব। দেখেন এটার পজিশনটাই আমরা তো জানি, এটার হাইট কত, হ্যাঁ, -100 হবে। সো একদম দেখেন সেন্টারটা এখন এখানে চলে আসছে। এবার আপনি বটমটা নিচে নিয়ে আসেন, আই মিন এখানে ফুল করে দিলে বটম এখানে চলে আসলো, আর টপটা মিলে আনেন। আমরা জানি এটার হাইট কত, 200 সেন্টিমিটার। আমরা না জানলেও সমস্যা না, আমরা এমনি বাড়ায়া দেখতে পারবো, আনুমানিক কাছাকাছি হইলেই হইলো। হ্যাঁ, যদি না জানা থাকে আপনারা এমনি মিলিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো এখন দেখেন এখন প্রপারলি হবে। এখন আপনি ফ্যাক্টর নাড়েন, দেখেন একদম ও ফ্লোর থেকে কিন্তু নড়তেছে না। ওকে, এখন কি আরো মজা করে অ্যানিমেশন করা যাবে? কথা কি ঠিক না বে ঠিক? কি মিয়ারা কথা কন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে আমরা যে কোন অবজেক্ট এই যে আরো আমরা নাড়াচাড়া করি, এটার অনেক সময় আমাদের মাঝখান পজিশন বা ইয়ের পজিশনটা করতে হয়। একটা আছে যে বাম পাশে যেটা ম্যানুয়ালি করে, আর একটা আছে না ওই যে সিলেক্ট করে অপশনটা করে, রিসেট পিএসআর বলে এটাকে, বা রিসেট 0 বলে। যাই হোক, আমরা এখানে ক্লিক করে এই যে বাটন হচ্ছে এইটা, হ্যাঁ, এটা ক্লিক করলে এটা একদম সেন্টারে চলে আসবে, পুরো অবজেক্টকে নিয়েই সেন্টারে চলে আসবে। ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন নাকি হচ্ছে গিয়া জাস্ট অবজেক্টের মাঝখানে আনতে চাচ্ছেন? স্যার আপনার স্ক্রিন মনে হয় স্লো আসতেছে। আচ্ছা, জি ভাই, এটা মাঝখানে আবার অনেক সময় হয় কি আমাদের প্রয়োজন হয় উপরের সাইডে একদম, অথবা নিচের সাইডে। ওটা বুঝতে পারছি, ওইটার সিস্টেম আলাদা। আচ্ছা, ওইটার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার অবজেক্টটা এডিটেবল হইতে হবে, নাম্বার 1। এখানে কিন্তু অবজেক্ট এডিটেবল না। আমি অন্য আরেকটা কিউব নিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরেন এই কিউবটা আমরা এডিটেবল করে ফেললাম, হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখি, নয়েজ আসে। এবার আপনাকে যাইতে হবে মেশ, অ্যাক্সিস সেন্টার। হ্যাঁ, বারবার ওই জায়গায় যদি যাওয়া লাগে, আপনি চাইলে উইন্ডো কাস্টমাইজ কমান্ড, এটা থেকে অ্যাক্সিস সেন্টার একবার লিখবেন। অ্যাক্সিস সেন্টার লিখে ওটাকে যেখানে মন চায় সেখানে এনে রেখে দিবেন। আমারটা দেখেন এখানে রাখা আছে অলরেডি, হ্যাঁ, রেখে তারপরে এই ওয়ার্ক স্পেসটা সেভ করে ফেলবেন। আমি প্রথম ক্লাসে যেমন দেখাইছি ওইভাবে স্টার্ট আপে সেভ করে ফেললে তাহলে প্রতিবার খুললে এখানেই আসবে এটা। আমার দেখেন শর্টকাটে কিছু বাটন যেগুলো বারবার লাগে সেগুলো এখানে আমার রাখা আছে। আচ্ছা, যাই হোক, আপনি যেখান থেকে আনেন, উপর থেকে আনেন, নিচ থেকে আনেন, আপনার স্ক্রিনটা একটু পরে পরে আসতেছে। হইতে পারে নেটের প্রবলেম হইতে পারে। এটা শুধু আমার পার্সোনাল না, সারা বাংলাদেশে নেটের অবস্থা এখন 2-1 দিন যাবত খারাপ, আপনারা জানেন। সাবমেরিন কেবলের সমস্যা হয়েছে, নিউজ তো দেখছেন বোধহয়। তো বাট আমি এতটুকু অ্যাসিওর করতে পারি যে মানে আমার নেট খারাপ হওয়ার কন্ডিশন খুবই কম, মানে এই সিচুয়েশন হওয়ার পসিবিলিটি খুবই কম। আমার 60 Mbps এর লাইন, .net-এর লাইন 1500 টাকা মাসে দেই। আমি তাদেরকে বলছি যে পারলে আমার থেকে দরকার হলে আরো 200 টাকা বেশি নাও, সমস্যা নাই, বাট লাইন যাতে অর্ডার ড্রপ না করে, ঠিক আছে? এই কন্ডিশন দেওয়া আছে। আমি এতটুকু বলতে পারি আমার দিক থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। সারা বাংলাদেশে নেটের অবস্থা খারাপ, সো হয়তো বা আপনার দিক থেকে প্রবলেম হইতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা যারা ইন্টারনেটে মানে অনলাইনে কাজ করি, আমাদের জন্য তো ইন্টারনেটটাই সব কিছু। নেট নাই মানে হচ্ছে আমরা প্যারালাইসিস। তো এই জন্য হচ্ছে যে আমরাও নাই হয়ে যাই, বুঝছেন? এই জন্য আমরা নেটের ব্যাপারে খুবই হচ্ছে যে সেন্সিটিভ থাকি। জি,
সো যাই হোক, তো এটা আসার পর আপনি এক্সিকিউট দিলে এটা মাঝখানে চলে আসবে, এখন অলরেডি মাঝখানে আছে। হ্যাঁ, ধরেন আমি এই সাইডে আনতে চাই, তাহলে এটা এক্স বরাবর এই সীমানায়, তাহলে আমি এক্স বরাবর যদি এদিকে 100% করে এক্সিকিউট দিই, দেখেন এটা এদিকে চলে আসছে। হ্যাঁ, আবার যদি ওই দিকে গিয়ে এক্সিকিউট দিই, তাহলে এটা এক্স বরাবর এদিকে চলে আসছে। যদি উপরেও দরকার, এই কর্নারে আবার উপরে, তাহলে ওয়াই বরাবরও, ধরেন এটা উপরে যাবে, তাহলে এক্সিকিউট উপরে দিয়ে দিলাম, নিচে আসলে এদিকে নিয়ে আসলাম নিচে। বুঝা গেল বিষয়টা? আর যদি সেন্টারে আনতে চাই, তাহলে সবগুলোকে রিসেট করে দিব, অর্থাৎ 0 0 করে দিব, এটাও 0, দেন এক্সিকিউট দিলে এটা দেখেন সেন্টারে চলে আসছে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ডান। তাহলে এটা গেলো আমার এক্সিস সেন্টারের হিসাব নিকাশ। এবারে আসেন আমরা আবার টপিকে ফেরত আসি। আচ্ছা, তো স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ আমাদের গেল। এবার আসেন কলিউশন ডিফর্মার। এটাও কিন্তু মডেলিং এর অনেক কাজে লাগে, অ্যানিমেশনের কাজেও লাগে। ডিফর্মার মূলত মডেলিং এর জন্যই ব্যবহার করা হয়, তবে কিছু কিছু স্যার ডিফর্মার, স্ক্রিন না সাথে বোঝা যাইতেছে না। আরে তাহলে তো মুশকিল। সবারই কি? ভাই ওইটা আপনার সমস্যা। না না ভাই, আমাদের এখানে ঠিক আছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, একজনের প্রবলেম, বুঝছেন, ম্যাক্সিমাম। আমার এখানে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার যে সমস্যা, আপনি একটু একবার সাইন আউট করে আবার ঢুকে যান। হ্যাঁ, ঢুকে দেখতে পারেন, আর না হলে আইএসপি রে কল দেন বা ইন্টারনেটের স্পিডটা একটু চেক দেন, আপনার ওখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো যেটা আমরা বলতেছিলাম, আমরা ছিলাম হচ্ছে জিতে কোলাইডার ডিফর্মার। এখন এই ডিফর্মারটা কিন্তু আপনারা যদি একটু আইকনটা দেখেন কোয়েটার, এই যে এখানে কিন্তু দুইটা অবজেক্ট লাগে, আইকন দেখেও বোঝা যাচ্ছে এখানে দুইটা অবজেক্ট লাগে কলিউশন। কারণ কলিউশন শব্দের মানে হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে, বাড়ি খাওয়া। এখন বাড়ি খাইতে হলে তো কি দুইটা অবজেক্ট লাগে, এক হাতে তো তালি বাজানো যায় না, তাই না? দুইটা অবজেক্ট লাগে। তো আমরা ধরেন এখানে একটা প্লেন নিলাম আর একটা স্ফিয়ার নিলাম, এখন এই দুইটার মধ্যে আমরা বাড়ি খাওয়াবো। হ্যাঁ, একটা স্ফিয়ার নিলাম। আমি চাইতেছি যে যখনই আমি এটারে নিচের দিকে আনবো, স্ফিয়ারটারে, হ্যাঁ নিচের দিকে আনবো, এটা ওইটার কারণে বেঁকে যাবে। লাইক আমরা কোনো ভারী অবজেক্ট দিয়ে কোনো সফট অবজেক্টের মধ্যে যেমন দাবায় দিই না, ওরকম একটা ইফেক্ট তৈরি করতে যাচ্ছি। তাহলে এখন এখানে বাঁকা হবে কোনটা? আমার প্লেনটা বাঁকা হবে, তাই না? যেটা ডিফর্ম হবে, ডিফর্মারও ওইটার মধ্যে দিতে হবে। অলওয়েজ মনে রাখবেন, মুখস্থ করার কিছু নাই, লজিক ওয়াইজ কাজ করবেন, জীবনে কিছু মুখস্থ করা লাগবে না। ডিফর্ম হবে আমার প্লেন, তার ফলে আমার ডিফর্মারটা গেছেও প্লেনের মধ্যে। এখন এটার মধ্যে অনেক সেটিংস আছে আপাতত, সেই স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচেও অনেকগুলো আছে, এত কিছু জানার প্রয়োজন হয় না ইউজুয়ালি। কলিউশনের মধ্যে অনেক কিছু আছে, এত কিছু জানার প্রয়োজন ইউজুয়ালি হয় না। আমাদের মেইন যেটা লাগবে সেটা হলো কলিউশন, এই যে কোলাইডার ট্যাবের মধ্যে কোনটা কোনটার সাথে সংঘর্ষ হবে সেটা আপনি ধরায় দিবেন। তো আমি যে স্ফিয়ার ট্যাবটা এখানে আইনা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তাহলে এখন যদি আমি স্ফিয়ারটাকে নিচের দিকে আনি, আপনারা দেখেন এই কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন? মজা না বিষয়টা? এটা কিন্তু অ্যানিমেশনেও কাজ করবে। আমি একটু ছোট করি, এটাকে আরও ভালো একটু সেগমেন্ট বাড়ায় দিল, ক্যালকুলেশনটা সুন্দর করে করতে পারে। আমি 36 দিলাম, হ্যাঁ, আর এটার সেগমেন্টটা একটু বাড়ায় দিই, 20x20 দিলাম। ওকে, এখন খুবই সুন্দর একটা ক্যালকুলেশন করতেছে এবং এটা কিন্তু অ্যানিমেটও হবে, ফুরুচ, বোঝা গেল? যেখানে নিয়ে যান অ্যানিমেশন হবে। এটাতে আরও অনেক কন্ট্রোল এর সিস্টেম আছে, মানে কতটুকু এটা স্ট্রেচ হবে বা কী হবে না হবে, এটা আপনি এখানে যে অ্যাডভান্সের মধ্যে এগুলো নির্ধারণ করতে পারবেন, বাট ইউজুয়ালি আপনাদের এখন এগুলোর প্রয়োজন হবে না। আচ্ছা, অনেক ডিফর্মারের মধ্যে দেখবেন ফল অফ নামে একটা ট্যাব থাকে। ফল অফটা হচ্ছে কি মাস্কিংয়ের মতন। আমরা ফটোশপে সবাই মাস্কিং করছি না, কোথায় ইফেক্টটা পড়বে এটা দেখা দেওয়ার জন্য। তো ফল অফটা আমি এখন একদমই নর্মাল ওয়েতে দেখাচ্ছি। ফল অফের মেইন কাহিনী আমরা মোগ্রাফে যখন যাব 15 নম্বর ক্লাসে তখন দেখবো, এখানে অনেক কিছু আছে দেখানোর মতন। আপাতত একদম বেসিক ফল অফ, ইন্ট্রোডাকশন বলতে পারেন। লিনিয়ার ফিল্ড এটা আমরা নিলাম, ফল অফের মধ্যে এগুলোকে ফিল্ড বলে। তো ফিল্ড আমরা একটা লিনিয়ার ফিল্ড নিলাম। লিনিয়ার ফিল্ড হচ্ছে দেখেন একদিক থেকে আরেক দিকে মাস্কিং করে। তো আমরা যদি এটাকে দেখেন এখানে আনি, তাহলে কি হচ্ছে খেয়াল করেন, যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে মাস্কিংটা উঠে যাচ্ছে। মানে আমি আরো ছোট করে দিই, এটা আরো বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, যেখান দিয়ে উঠতেছে ওখান দিয়ে কিন্তু এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, দেখছেন? আপনি এরকম মাস্কিংও করতে পারবেন, যে আমার কতটুকু এরিয়াতে আমার ডিফর্মারটা কাজ করবে সেটা আপনি এরকম মাস্কিং করে দিতে পারবেন। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি ওইদিকে নিয়ে রাখলাম যাতে পুরাটাই থাকে। আচ্ছা, তাহলে এটা গেল আমার কলিউশন ডিফর্মার। আচ্ছা, আর আরেকটা কি যেন দেখাতে চাইছিলাম, একটা মিনিট আগে আমি একটু চেক দিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখেন এই যে কার্ভটা কিভাবে হবে সেটা আপনি কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন। উপরে দেখবেন নান দেওয়া থাকে, নান দিলে নর্মালি হবে, বাট আপনি যদি সারফেস দেন
তাহলে কিন্তু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, লাইক উপরে যাবে একবার, আমি কন্ট্রোল চেপে ক্লিক করলে এখানে নতুন পয়েন্ট অ্যাড হবে। তো আমি ধরেন একবার উপরে একবার নিচে এরকম 2-3বার ঢেউ করে দিলাম, তাহলে খেয়াল করেন ওখানে কিন্তু ওইভাবেই জিনিসটা মডিফাইড হচ্ছে, বুঝছেন? তো এটা আরও ইন্টারেস্টিং ইফেক্ট তৈরি হইলো এখন। হ্যাঁ এরকম পুরো, হ্যাঁ বুঝে গেল বিষয়টা? আচ্ছা, সো এবারে আসেন, আবার এরকম কিন্তু মাল্টিপল ডিফর্মারও একসাথে ইউজ করা যাইতে পারে। আমি গতদিন হচ্ছে বেন্ড আর টুইস্ট একসাথে ইউজ করে দেখাচ্ছিলাম না, ওইরকমই একটার মধ্যে আরেকটা কিন্তু ইউজ করে যাইতে পারে আরও অ্যাডভান্স কাজের জন্য। যাই হোক, আমরা কলিউশন পেয়ে গেলাম, এবার ওয়ার্প দেখতে হবে। আচ্ছা, ওয়ার্প বেসিক্যালি ধরেন ক্যানের উপরে লেবেল পড়াবেন, ওই টাইপের কাজে লাগে বেশি। তো ধরে নিই আমরা হচ্ছে এটা আমার ক্যান, একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টিভ হবে ক্যান, আর এইটা হচ্ছে আমার লেবেল হচ্ছে একটা প্লেন। তো আমি লেবেলটাকে হচ্ছে গিয়ে আগে ডিরেকশন ঠিক করাইলাম, এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করার মাধ্যমে, এবং আমি সাইজ ঠিক করলাম, এখানে নিয়ে আসলাম। ধরে নিচ্ছি এটা আমার বোতলের উপর এরকম পরাইতে হবে। এটাকে বাঁকা করার জন্য আমরা বেন্ড দিয়েও করতে পারবো, একটু বেশি কষ্ট হবে, তার চেয়ে বরং আমরা এটার ভিতরেই ওয়ার্প নিয়ে নিব। সো শিফট চেপে এখানে দেখেন ওয়ার্প নিয়ে নিলাম। এটা দেখেন বাই ডিফল্টভাবেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বসে গেছে, বাট আমরা এটাকে টপ ভিউতে গিয়া আরও অ্যাকুরেটলি বসাতে পারবো। দেখেন এখানে রেডিয়াস দেওয়া আছে, এটা দিয়ে আপনি বড় বা ছোট করতে পারবেন। তো আমি মোটামুটি দেখলাম যে এতটুকুতে আমার মিশে যাচ্ছে, সুন্দর মতো জুম করে আরও হ্যাঁ ইয়া করলাম, অ্যান্ড দেন আমরা প্লেনটাকে একটু এদিকে নিয়ে আসলাম, ব্যাস মিশে গেছে একদম পারফেক্টলি। ওকে, এইভাবে আমরা বোতলের উপর লেবেল টাইপের জিনিসগুলোকে বসায় দিতে পারি। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো জিনিস হতে পারে না, বাঁকা জিনিসের মধ্যে সোজা জিনিস বসাতে হতে পারে, যে কোনো জায়গাতেই আপনারা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এখন আমি যে সিম্পল হচ্ছে কিউব দিয়ে বসাচ্ছি, দেখাচ্ছি কেন কিউব দিয়ে ম্যাক্সিমাম জিনিস করতেছি বা প্রিমেটিভ অবজেক্টগুলো দিয়ে করাচ্ছি কেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তার মানে কিন্তু এই না যে এগুলা খালি এগুলোর উপরেই কাজ করে। আমরা সামনে যখন প্রজেক্টে যাব তখন দেখবো যে গাড়ি বাড়ি সব কিছু এরকম বাঁকা মোসরানো করে ফেলতেছি, ঠিক আছে? যখন সামনে যাব তখন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনাদের ধরতে আর অসুবিধা হবে না। বাট আমি যদি এখন শুরুতেই গাড়ি বাড়ি দিয়ে বুঝে, আপনাদের অনেকে হারায় ফেলতে পারেন জিনিসপত্র, কোত্থেকে কি হচ্ছে, তাই না? স্পিড কি ঠিক আছে নাকি অলরেডি কেউ কেউ হারায়ও ফেলছেন? হ্যাঁ, আমি কিন্তু অনেক স্লো আগাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার আসছে। আচ্ছা ঠিক আছে, তো ফাইনালি এরপরে আরো তিনটা আছে ইন্টারেস্টিং, বেপেলা তো ইন্টারেস্টিং না, এই দুটো ইন্টারেস্টিং, স্প্লাইন র্যাপ আর ডিসপ্লেসার। তো এতক্ষণে হয়তো বা কারো কারো মনে অলরেডি চলেও আসছে যে ভাই এতভাবে ডিফর্ম করা যায়, হাউ অ্যাবাউট আমি যদি একটা স্প্লাইন তৈরি করি, একটা পাত দিয়ে দিই, ওই পাত দিয়েই ওরকম বাঁকা হয়ে যাবে, এটা করলে খুব মজা লাগতো, তাই না? তো এটাও করা যাবে। এগেইন আমি আরেকটা কিউব দিয়ে দেখাই সব কিছু। আচ্ছা, সেগমেন্ট লাগবে আমরা 10, ওয়াইতে একটু বেশি লাগবে, লম্বা বরাবর আমি বাঁকা করব। আমি এখানে দিলাম ধরেন 50 আর সেগমেন্ট এখানে দিলাম 10। আচ্ছা, এখন আমার একটা স্প্লাইন লাগবে। এখন স্প্লাইন কিভাবে তৈরি করে, স্প্লাইন বা পাথ কিভাবে তৈরি করে সিনেমা 4Dতে, এই যে পেন টুল আছে, ঠিক আছে না, আমাদের অনেকে পরিচিত টুল, তবে একই সাথে অপছন্দেরও টুল, অনেকেই অপছন্দ করি আমরা, তাই না? ফটোশপেও আছে, অপছন্দ করে লাভ নাই, এটা আপনি দুনিয়ার যেই সফটওয়্যারে যাবেন পাবেন। ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরও আছে, আফটার ইফেক্টসও আছে, প্রিমিয়ারেও আছে, এখন সিনেমা 4Dতেও আছে, ম্যাক্স, ব্লেন্ডার যাই বলেন সব জায়গায় আছে। তো কাজে এটা অপছন্দ করা যাবে না, এটার সাথে এটার বন্ধু বানিয়ে নিতে হবে। এখানে স্প্লাইন কিভাবে ক্রিয়েট করব, সেম আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের মতনই, ক্লিক করব, এখান থেকে দেখেন রশি বেরোচ্ছে, আবার ক্লিক করে ছেড়ে দিলে এটা কিন্তু স্ট্রেট লাইন, বাট আমি কন্ট্রোল জেড দিলাম, যদি ক্লিক করে এভাবে ড্র্যাগ করি তাহলে বাঁকা লাইন তৈরি হচ্ছে, আমাদের তো এটাই দরকার, তাই না? এরকম দুইটা আমি বাঁকা লাইন এরকম একটা সাইন থিটার মতন বানাইলাম, এবং আমি যদি এখানে রাইট ক্লিক করি, সরি রাইট ক্লিক না, স্কেপ বাটন চাপ দিই, তাহলে এখান থেকে বের হয়ে যাবো, এরিয়া থেকে বের হয়ে যাবো। আচ্ছা, তাহলে আমাদের পাইলাম। এখন কিউবটা অবশ্য অনেক ছোট হয়ে গেছে, আমি কিউবটাকে একটু বড় করি, তাই না? অবজেক্ট মোডে অবশ্যই আমরা চাইলে এভাবেও কন্ট্রোল দিয়েও করতে পারি, কন্ট্রোল যে বাটন আছে ওটা দিয়েও করতে পারি, অথবা এক্স্যাক্ট অ্যামাউন্টও এখানে বসাইতে পারি। একটা বসাইলেই হইলো, আমি দিলাম 1500 সেন্টিমিটার লম্বা। ওকে, এখন এইটাকে আমি এরকম বাঁকা করতে চাই, কিভাবে করব? বাঁকা হবে কোনটা, এখানে কিউবটা বাঁকা হবে, স্প্লাইন তো আর বাঁকা হবে না, স্প্লাইন তো অলরেডি বাঁকা। তাহলে কিউবটা ধরে আমি শিফট চেপে এখান থেকে স্প্লাইন র্যাপ নিব। কোথায় আছে স্প্লাইন র্যাপ? এই যেটা। ওকে, এগেইন এখানেও আপনি আইকন দেখে মনে রাখার চেষ্টা করবেন, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। সিনেমা 4D এত ইজি, আইকনের মধ্যেই সব কিছু বুঝাই দিচ্ছে আপনারা। আইকন দেখলেই বোঝা যাচ্ছে এখানে একটা পাত থাকবে, একটা অবজেক্ট থাকবে, ওটা পাত বরাবর চলে আসবে, তাই না?
তো আমরা দিলাম, এখন জাস্ট এটার স্প্লাইনের মধ্যে কোন স্প্লাইনটাও কপি করবে বা ফলো করবে সেটা আপনি ধরাই দেবেন। দেখেন এটা কিন্তু ওখানে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এটার ইয়াটা ঠিক মতো হয় নাই। কেন হয় নাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, এর চেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব না, এখানে আসলে একটু ফিল করার ব্যাপার আছে। দেখেন এটার ডিরেকশন আছে একটা স্প্লাইন র্যাপের, এটার ডিরেকশন হচ্ছে এইভাবে, যার ফলে এইভাবেই ম্যাপ করছে, যেটা ভুল দিক। এটার ম্যাপটা হবে আসলে লম্ব বরাবর, তাহলে ওই লম্বটাকেও ধরে এইভাবে ওইটা বরাবর ম্যাপ করলে এটা সঠিক ডিরেকশন হইতো। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরে আপনি এখানে দেখবেন অপশন আছে একটা, কোথায় আছে রোটেশন, বাউন্ডিং বক্স, এই যে অ্যাক্সিস। হ্যাঁ, এটার ডিরেকশনটা এক্স বরাবর আছে, আমাদের ওয়াই বরাবর নিতে হবে। আচ্ছা, যদি আমার কথাটা না বুঝে থাকেন তাহলে আরেকটা নিনজা টেকনিক আছে, সেটা হলো অপশন আছেই 6টা, একটা না হলে আরেকটা হবে, ঘুরে ঘুরে দেখবেন, ঠিক আছে, কোনটা আপনার জন্য বেস্ট সলিউশন দিচ্ছে, ওইটাই আনসার। ওকে, আচ্ছা, তো দেখেন এটা কিন্তু বরাবর চলে আসছে। এখানে আমি আরও কিছু প্যারামিটার পাবো। নাম্বার 1 হচ্ছে স্ট্রেংথ, একটা থেকে আরেকটাতে নেওয়ার জন্য এটাকে কি ফ্রেম করা যায়, এগুলো সবই কি ফ্রেম করা যায়। আরেকটা হলো অফসেট এবং ফ্রম এবং টু। এটা দেখেন এভাবে আপনি এটা লেন্থটাকে অ্যানিমেশন করতে পারবেন ফ্রম এবং টুকে, ঠিক আছে, এবং অফসেট আপনি কি ফ্রেম করতে পারবেন, একদিক থেকে ঢুকতেছে, আবার এটা মাইনাসও যেতে পারে, মাইনাসও আরেক দিক থেকে বেরোয় গেল, অথবা প্লাস গিয়ে একদম ওই দিক থেকে বেরোয় গেল। সো এটা নিয়ে অনেক মজার মজার কাজগুলো আমরা সামনে করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটাতে আরও মজার কাজ করা যায়, আমরা আরেকটু দেখি। যেমন রোটেশন এবং সাইজ, এগুলোকে কন্ট্রোল করা যায়। তো আমি সাইজ যদি কন্ট্রোল করতে যাই, আমি চাই মাঝখানে মোটা, দুই সাইডে চিকন হবে, তো আমি মাঝখানে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, একটা পয়েন্ট তৈরি হলো, আর এই দুই সাইডের গুলাকে দেখেন ছোট করে ফেললাম, এবং এখানেও আমার ছোট হয়ে যাচ্ছে। সি মজা না বিষয়টা? একই রকম আমরা চাইলে রোটেশনও করাতে পারি। আমি যে চাই ধরেন যে এক সাইডে থাকলো রোটেশন, আরেক সাইডে যেতে যেতে রোটেট হইতে থাকবে আরও, এই দেখেন যত বাড়াচ্ছি তত রোটেট হচ্ছে। সেভাবে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেলিং করতে পারবো। ওকে, ক্লিয়ার বিষয়টা? মানে একটার মধ্যে টুইস্টও পেয়ে গেলাম, এটার মধ্যে আমি বালজও পেয়ে গেলাম, আর স্প্লাইন র্যাপ তো পাইলামই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমরা অনেক আজগবি জিনিসপত্র আজকে বানাইতেছি। আচ্ছা, পাথ সবাই হচ্ছে যে সবসময় পাথ বানানোর জন্য অর্থোগ্রাফিক ভিউ থেকেই বানায়, ঠিক আছে। আমি যে পাথ বানাইলাম বা স্প্লাইন বানাইলাম, এটা অর্থোগ্রাফিক ভিউ থেকেই বানায়, পার্সপেক্টিভে বানাইলে হারায় ফেলবেন জিনিসপত্র। আমি এটা একটু স্কেল করে ছোট করে নিলাম, বাকিগুলার স্কেলের সাথে একটু মিলে আনলাম আর কি। হ্যাঁ, ওকে, কুল, হয়ে গেল আমাদের স্প্লাইন র্যাপ শেষ। ফাইনালি ডিসপ্লেসার। ডিসপ্লেসার নামেও বুঝতে পারতেছেন, এটা ডিসপ্লেস করবে বিভিন্নভাবে জিনিসগুলোকে। তো আমি এখানে প্লেন দিয়ে বুঝাই, এটা প্লেন দিয়ে বুঝালে ভালো হবে। তো আমি ধরেন এখানে একটা প্লেন আনলাম, হ্যাঁ, এখানেও সেগমেন্ট বেশি দিতে হবে, তো আমি 100x100 দিলাম, এবং এটার ভিতরে আমি শিফট চেপে ডিসপ্লেসার দিয়ে দিলাম, একদম লাস্টের দিকে আছে কোথাও, এই যেটা, হ্যাঁ, আইকন দেখে বোঝা যাচ্ছে এটা এবড়ো খেবড়ো করে দেবে। তো ডিসপ্লেসারের ভিতরে থাকে শেডিং, আর শেডিংয়ের মধ্যে থাকে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যে শেডিংগুলো আমরা দেখতে পারি। এটা এখনো আলোচনায় আসে নাই, 10 নম্বর ক্লাসে আছে এটা, বাট এটার মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে নয়েজ। নয়েজ বেসিক্যালি সাদা কালো একটা টেক্সচার ম্যাপ, নাথিং এলস। আজকে কি বার? বুধবার, তাই না? আচ্ছা, তো সাদা কালো একটা টেক্সচার ম্যাপ, বাট এটাকে অনেকভাবে মডিফাই করা যায়। এবং এটা কিভাবে ওখানে কাজ করতেছে, ও যেখানে যেখানে সাদা পাইতেছে ওখানে উপরে উঠাইতেছে, যেখানে কালো পাইতেছে ওখানে নিচে নামাইতেছে, আর যেখানে গ্রে এরিয়া পাচ্ছে সেখানে কিছুই করতেছে না। সো আপনি খেয়াল করেন, এরকমই কিন্তু দেখতে লাগতেছে এটারও, তাই না? তাহলে আমরা এখানে কি কি চেঞ্জ করতে পারি, এগুলো আপনারা একটু খাটতে পারেন। আমি পরবর্তীতে যখন ম্যাটেরিয়ালে যাব তখন আমিও দেখাবো। বাট এখানে ইন্টারেস্টিং যেগুলো আছে আপাতত কাজে লাগতেছে, সেটা হলো আমার প্রথমত গ্লোবাল স্কেল। নয়েজটা অনেক ছোট হয়ে গেছে, আমি যদি বড় বড় ঢেউ দেখাতে চাই তাহলে কি করতে পারি, আমরা এটা 250 করে দিলাম। এখন দেখেন ঢেউগুলো একটু বড় বড় হয়েছে, কিছুটা নদীর পানির মতন লাগতেছে। যদি সমুদ্রের পানি দেখাতে চাই তাহলে আমরা 1000 করে দিতে পারি, অনেক বিরাট বিরাট ঢেউ। ও সরি, 100 না, 1000%, 10 গুণ বড়, বিরাট সমুদ্রের ঢেউ হয়ে গেল। হ্যাঁ, মানে ঢেউয়ের সাইজ বড়, নট উচ্চতায় বড়। আমি যদি উচ্চতায় বড় করতে চাই তাহলে ডিসপ্লেসারের ভিতরে গিয়া অবজেক্ট, এখানে স্ট্রেংথ এবং হাইট আছে, এই হাইট বাড়াতে পারি। হ্যাঁ, তাহলে হাইট বাড়ালে উচ্চতায়ও বড় হবে। আমরা আপাতত ঢেউয়ের সাইজ বড় করছিলাম কোথায়, শেডিংয়ের ভিতরে, নয়েজের ভিতরে, গ্লোবাল স্কেল। আমি একটু কমায় দিই, আমি 500 রাখলাম। আচ্ছা, হ্যাঁ, সো একটা সুন্দর আমরা নয়েজ পাচ্ছি, বাট এটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে না। হ্যাঁ, হাউ অ্যাবাউট যদি আমরা এটাকে অ্যানিমেশন করতে চাই, সেটাও পসিবল। সাইডে নিয়ে আসি,
খুব ইজিলি উইদাউট কি ফ্রেম। আমি ডিসপ্লেসারে যাব, নয়েজে যাব, এই নয়েজটাকে অ্যানিমেশন করার অপশন আছে, অ্যানিমেশন স্পিড। আমি জাস্ট 1 দিলাম, দেখবেন যে এটা অটোমেটিক কিন্তু হ্যাঁ ঢেউয়ের পানির মতন কিন্তু সে নয়েজ ক্রিয়েট করতেছে। আমি হয়তো বা এটা একটু কমাবো, হাইটটা 25 করলাম। হ্যাঁ, সেটিংয়ে যান আবার। আবার এখানে চাইলে মনের ডিরেকশনও দেওয়ার অপশন আছে, মুভমেন্ট। আমি যদি এখানে 10 সেন্টিমিটার দিলাম এক্স বরাবর, অ্যানিমেশন স্পিড 0, আচ্ছা না এটা অন দেওয়া লাগবে। স্পিড দিলাম 10%, অনেক বেশি অনেক বেশি, 0.1 সেন্টিমিটার দিলাম। এখন দেখেন এটা এক্স বরাবর যাচ্ছে, বুঝতে পারছেন? পার্সেন্টেজটা কমায় দিই 2%, আর তাহলে বোঝা যাবে না। 5% দিলাম, দেখেন এক্স বরাবর ঢেউটা যাচ্ছে। আপনি একই রকম ওয়াই বরাবর দিলে এটা ওয়াই বরাবরে যাবে, আর ওয়াই বরাবর তো বোঝা যাবে না, জেড বরাবর দিলে এটা সামনে পিছনে যাবে, মাইনাস দিলে উল্টা দিকে যাবে। ওকে, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু পানি ক্রিয়েট করে ফেলতে পারলাম নাকি? এন এ চাপি, হ্যাঁ পানির মতনই কিন্তু লাগতেছে, তাই না? ভেরি গুড। তাহলে আমাদের ডিসপ্লেসার শেষ। বেভেল ডিফর্মার হিসেবে আসলে অত ইন্টারেস্টিং কিছু না, কাজেরও কিছু না, বাট এটার একটা টুল আছে আবার, ওইটা ইন্টারেস্টিং, ওইটা কাজের। টুল ভার্সনটা আমরা পরে দেখবো, আপাতত ডিফর্মারটা দেখি, কারণ টুলটা আমাদের পরে ক্লাসে আছে। আচ্ছা, সো এটা বেসিক্যালি লাগে কারণ এই কনসেপ্ট একটু বুঝাই দিই। এই যে দেখেন, আমরা যদি একটা কিউবকে রেন্ডার করি, বাই ডিফল্ট যেমন আছে এমনি যদি রেন্ডার করি, এটা কিন্তু অত ইন্টারেস্টিং লাগবে না বা রিয়েলিস্টিক লাগবে না। আপনারাও হয়তো খেয়াল করছেন, কী রে ভাই আমার এগুলা তো আনরিয়েলিস্টিক লাগে কেন, তাই না? এই দেখেন কেমন জানি সিজি লাগে। এর রিজন হচ্ছে রিয়েল লাইফে এত শার্প কিছু হয় না, কর্নারগুলোতে একটু হলেও বোতা থাকবে। কথা কি বুঝে গেছে? আপনি যে ব্লেড দিয়ে হয়তো শেভ করেন সেই ব্লেডটাও কিন্তু এতটা শার্প না। আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখবেন যে ওটার মধ্যে আসলে একটু বোতা ব্যাপার আছে, এই কারণে ওটা কাটতে পারতেছে, ঠিক আছে? তো রিয়েল লাইফের যে ফেনোমেনাটা, এটাকে আমরা এখানে করার জন্য বেভেল ইউজ করি। এটাকে এডিটেবল না করেও করা যায়। হ্যাঁ, শিফট চেপে জাস্ট এখানে বেভেল ডিফর্মার নেন, আর মাঝে মধ্যে এটা ঝামেলা করে, এরকম পেইন্ট করা লাগে। এই যে বেভেল, এটা নেন, এটা দেখেন এই যে বাই ডিফল্টভাবে এখানে কিন্তু আপনাকে কর্নার দিচ্ছে। তো আমি এটাকে বড় ছোট করতে পারবো, আমি এনবি চাপি, বড় ছোট করতে পারবো যে কতটুকু চাই কর্নারটা, হ্যাঁ, এবং সাব ডিভিশন অ্যাড করতে পারবো। আমি সাধারণত এরকম 1 আর 2 দিয়ে দিই। এবার যদি রেন্ডার দিই, দেখবেন আপনি কর্নারটা যদি খালি খেয়াল করেন, কর্নারটা আগের চাইতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। এই যে দেখছেন, এই যে হালকাটা রিফ্লেকশনের মতো দেখা যাচ্ছে, এটার কারণে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে আমার কিউবটা। তো এটাই হচ্ছে আপাতত বেভেলের কাজ, বেভেল ডিফর্মারের কাজ। এটার যে টুল ভার্সন আছে ওইটার অবশ্যই আরও কিছু কাজ আছে, ওইটা আমরা যখন টুল পড়াতে যাব তখন দেখব। ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই? কি ধরে নেব? আমি অনেক ভালো পড়াইছি এই কারণে কারো কোনো কোশ্চেন নাই, নাকি খুবই বাজে পড়াইছি যে কেউ কিছু বুঝেনি নেই? আচ্ছা, এটা C2 তো হবে না, এটা C4 হবে, সরি। আচ্ছা, কোনো সমস্যা নাই, সব হচ্ছে গ্রুপে, মেইন গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন, আমি ক্লাসে সবগুলো সমাধান করে দেব। আচ্ছা, এখনো কেউ আসি যার হচ্ছে সিনেমা 4D ইনস্টলই হয় নাই? এমন কেউ তো নাই আর এখন। একজন আমাকে দেখালেন S24 ব্ল্যাক স্ক্রিন আসতেছে, এটা আমি প্রথম দিন অবশ্য বলে দিছিলাম, ব্ল্যাক স্ক্রিন আসলে জিপিইউ ড্রাইভারটাকে আপডেট করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাতেই সলভ হয়ে যায় প্রবলেম, না হলে R20 ভার্সন চালাবেন। ভাই লাইটিং দিলে একটা শ্যাডো আসে, মেসেঞ্জার গ্রুপে দিছি। আচ্ছা, আর মাইক্রোফোনটা একটু আল্লাহর ওয়াস্তে ম্যানেজ করবেন, কারণ মানে এত আসলে লিখে লিখে আপনার জন্য কষ্ট, আমার জন্য কষ্ট। একটা মাইক্রোফোনের দাম কিন্তু খুব বেশি না, হ্যাঁ, এটা অবশ্যই আপনারা ম্যানেজ করে ফেলবেন। আমারও সেম। আচ্ছা হ্যাঁ, এইটা আসে, এটা না অ্যাভয়েড করা যায় না, বুঝছেন? মানে আমি পাইনি আর কি কোনো টেকনিক, আপনারা পাইলে আমারও জানেন। এটা আমি যেটা করি ইউজুয়ালি, আমি ক্যামেরার মধ্যে লাইট দিই না, লাইটগুলো একটু দূরে দূরে দিই, পাওয়ার বাড়ায় দিই, বুঝছেন? তাহলে এটা সলভ হয়ে গেল, এখানে আর তাহলে ওই দাগটা দেখা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাই, লাইট দিলে তো একটু শ্যাডো তো থাকবে, এটা তো না না, এটা লাইটের শ্যাডো, মানে লাইটের এই শ্যাডোর কথা বলেন, উনি এটার কথা বলছে, আমি বুঝতে পারছি প্রবলেমটা। বাট এটা হচ্ছে যে আপনি ক্যামেরার দৃষ্টির বাইরে দিবেন, সীমানার বাইরে, তারপরে ইন্টেন্সিটি বাড়ায় দিলে প্রবলেম সলভ।
ওকে, আর কারো কোনো কোশ্চেন? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার স্ক্রিন আমরা আফটার ইফেক্টে যেরকম স্পেস চাপ দিলে একটা হ্যান্ড টুল আসে, সেটাতে হচ্ছে মুভ করানো যায়। সিনাফোল্ডের ক্ষেত্রে আসলে জিনিসটা কি? এই যে এই টুল বা অল্ট চেপে মিডল মাউস ক্লিক। অল্ট চেপে মিডল মাউস দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাস করেন নাই? করেছি, কিন্তু আমি অল্ট চেপে যখন করি তখন তো মানে ফুল রোটেশন হয়। অল্ট চেপে মিডল মাউস ক্লিক করলে প্যান হবে, আপনি লেফট ক্লিক করলে অরবিট হবে বা রোটেট হবে, যেটাই হবে। মিডল মাউস বলতে চাকাটা হ্যাঁ, যদি আপনার চাকা ক্লিক না হয় তাহলে একটু কম দামি মাউস কিনতে হবে, কম দামি মাউসে কাজ করে ভালো, বুঝছেন? আপনি বুঝছেন যে 400-500 টাকার এফোর্ট টেকার মাউস ইউজ করবেন, ওইটাই ভালো কাজ করে। আমার ওই কম দামি মাউসই আছে। এরই অবস্থা। আমি যখন প্রথম একটু দামি পিসি কেনার সৌভাগ্য আল্লাহ দিছে, হ্যাঁ, মানে 2.5 লাখ টাকার পিসি সব কম্পোনেন্ট অর্ডার করছি, এখন পরে কিবোর্ড মাউস নিছি এফোর্ট টেকার 500 টাকার গুলা, বুঝছেন? আর লোকে তো খুবই অবাক যে ভাই আপনি তো সবকিছু হাই এন্ডের নিলেন, আপনি গেমিং পিসি, সবকিছু গেমিং স্ট্যান্ডার্ডের, আপনি কিবোর্ড মাউস কি নিতেছেন? এগুলা দিয়ে তো কাজ হবে? আচ্ছা ভাই, এগুলা দিয়েই কাজ হবে, এই জন্যই নিতেছি, ঠিক আছে? এখন মনে করেন আমার বাসায় 3-4টা কিবোর্ড, 3-4টা মাউস আমি কিনা ফালায় রাখি, এনি টাইম নষ্ট হবে, আর আমি রাফ ইউজ করি, পানি পুনি সব পয়রা নষ্ট হয়ে যায়, খুলা ফালাও আর একটা নিয়ে যাও, হ্যাঁ, গায়ে লাগে না তো। অ্যান্ড গেমিং এক একটা হচ্ছে গিয়ে 2-2.5 হাজার টাকা, ওই সেভি ভারী আমাদের কাজে কোনো লাগবে না, ঠিক আছে? আমাদের কাজে লাগবে হচ্ছে যত আপনি ফাস্ট কাজ করতে পারেন, হ্যাঁ, হালকা হইলে আমাদের জন্য ভালো, তা আমাদের জন্য এগুলোই বেস্ট। হ্যাঁ বলেন। মাইক্রোফোন অফ। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যদি 2টা ডিভাইস দিয়ে জয়েন করেন একটা সাউন্ড 0 করে দিতে হবে, মোবাইলের সাউন্ডটা, মোবাইলের ভলিউমটা 0 করে দেন, মোবাইলের ভলিউমটা 0 করে দিতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আপনার হাতের আপনার স্ক্রিনের মধ্যে যে আপনি আপনার অপশনটুকু আছে, অবজেক্ট, কন্টেন্ট ব্রাউজার, যেখানে আমরা লেয়ার গুলো আছে, হ্যাঁ, আমি কোনো একটা পার্টিকুলার লেয়ারকে যখন আমি লক করি তখন দেখা যায় আমার হচ্ছে আপনার আর বাকি যে লেয়ার গুলো আছে সবগুলো লক হয়ে যায়। তো বাকি লেয়ার গুলোর হচ্ছে আপনার বিভিন্ন মানে পার্টিকুলার আমি আর এডিট করা যায় না। তো তখন করতে হয় কি আপনার আবার সবগুলোকে আনলক করে দেন কাজ করা লাগে। এমন কি কোনো অপশন আছে? কথার কথা, আমি অনলি লাইট অথবা ফ্লোরকে লক করলাম, বাকি সবগুলো আমার আনলক থাকলো। আনলক না আনভিউ? আনলক। আনলক আপনি যে এই লেয়ার সিস্টেমের কথাই বলতেছেন তো? জি ভাইয়া। আমরা সিনেমা 4D তে খুব রেয়ারলি এই লেয়ার সিস্টেমগুলো ইউজ করি, এই কারণে আমি দেখাইও নাই, বুঝছেন? আপনি যদি কাজে লাগান তাহলে খুব সিম্পলি যেটাকে লক করতে চান ওইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লেয়ারের উপর ফালাবেন, তাহলে ওটা দেখেন ওটা কালার হয়ে গেল, ঠিক আছে? আগে তো লেয়ার নিলাম, তারপরে এভাবে ফালাবেন, তারপরে এটাকে আপনি এখানে লক করে দেন, শুধু ওইটা লক হয়ে গেছে। ওকে, প্রবলেম ফেস করছিলাম অনেক সময়, দেখা যায় কি আপনার একটু সিলেক্ট করতে গেলে আপনার পিছনে ফ্লোরটা সিলেক্ট হয়ে যায় বারবার, ওই প্রবলেমটা সলিউশনের জন্য। এটা আপনি কাজ করতে করতে দেখবেন যে এটা অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, রাখছি। থ্যাংক ইউ ভাইয়া। যাক, আমরা এই প্রবলেমটা একটু সলিউশন করার ট্রাই করি, যেটা হলো লাইটেরটা। আমি জানি না, আমি যতটুকু আগে ট্রাই করছিলাম হয় না, তা আবার আজকে আর একটু ট্রাই করে অন্য একটা টেকনিকে এক্সপেরিমেন্ট করবো এখন। হ্যাঁ, শ্যাডো, এরিয়া শ্যাডো দেওয়া আছে, ভিজিবিলিটি, ইউজ ফল অফ দেওয়া আছে, ওকে, ফটোগ্রামেট্রি, ইন্টেন্সিটি দরকার নাই, নয়েজ দরকার নাই, লেস দরকার নাই, প্রজেক্টের দরকার নাই। আবার জেনারেলে আসি, এখান থেকে দেখি আমরা নেগোশিয়েশন, শো এলিমিনেশন, শো ক্লিপিং, সেপারেট পাস, জি এলিমিনেশন, সেপারেট পাস, এক্সপোর্ট টু কম্পোজিটিং, ওকে, শো কাস্ট, শ্যাডো কাস্টারটা কি কাজ করবে দেখি, অন করে দিয়ে দেখি, বন্ধ করে দিচ্ছে। আচ্ছা যাক, স্যাম্পলস আছে, ঠিক আছে, শোয়িং রেন্ডার, শো অ্যাজ সলিড ইন ভিউপোর্ট, ওকে, শো স্পেকুলার রিফ্লেকশন ভিজিবল। আচ্ছা, এই ফল অফটাকে আমরা ইনভার্স স্কয়ার ক্ল্যাম্পড করে দিই, এখন ট্রাই করে দেখি। আমরা ইন্টারেক্টিভ রেন্ডারের জন্য অন করতে পারি, শুধু অতটুকু এরিয়া রেন্ডার করার জন্য।
শুধু এতটুকু এরিয়া রেন্ডার হবে না, স্টিল এই দাগটা আসলে আসবেই, বুঝছেন? আমি এটা একটু ট্রাই করতে চাইছিলাম এটা দিলে হয় কিনা, দেখলাম যে না। আচ্ছা, ইনভার্স স্কয়ার ক্ল্যাম্প দিলে অবশ্য লাইটটা দেখতে আরো সুন্দর হয়, লাইটটা আর একটু রিয়েলিস্টিক হয়। আচ্ছা সো আচ্ছা সো তাহলে টেকনিক ওইটাই, এটাকে আপনার ক্যামেরার বাহিরে দিতে হবে, রেডিয়াসটা বড় করে দিয়ে, হ্যাঁ ব্যাস, বা ইন্টেন্সিটিটা বাড়ায় দিয়ে, তাহলে কাজ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা হচ্ছে মানে যে ক্যামেরা যদি সামনে থাকে মানে তখন এই সমস্যাটা দেখা দেয় না? হ্যাঁ, ক্যামেরার সামনে থাকলে অসুবিধা হয়, বুঝছেন? আমি এতক্ষণ বুঝতে পারিনি, যে বাইরে নিয়ে তখন বুঝতে পারছি যে এইগুলো আসলে প্রবলেম না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আমরা আঙুল দেখা করতে জানি, সমস্যা নেই। আর সফটওয়্যারের ব্যাপারে আসলে কমপ্লেন করারও কিছু নেই, কারণ 1,35,000 টাকার সফটওয়্যার পার ইয়ার আমরা চালাইতেছি ফ্রিতে, বুঝলেন নাই? যে গরু দুধ দেয় তার দুইটা লাথি খেলেও ভালো একটা কথা আছে না? তা আপনারা ফ্রি চালাইতেছি, আমরা কমপ্লেন দেওয়ার কোনো জায়গা নেই, কারে দেবো কমপ্লেন? কথা হচ্ছেন, চলতেছে এইটাই মানাবা, আলহামদুলিল্লাহ, বুঝছেন? এই হলো কি আর কি ঘটনা। স্যার কোনো একটা অবজেক্ট থেকে যদি লাইট আসে ওটা কিভাবে দেব? কোন একটা অবজেক্ট থেকে লাইট আসলে ওটা ম্যাটেরিয়ালের মধ্যে দিতে হবে, যেমন মোবাইলের স্ক্রিন নিজের থেকে লাইট আসবে, তাই না? এটাই তো বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, এটা ম্যাটেরিয়াল দিয়ে দিতে হবে, আমরা যখন ম্যাটেরিয়ালে ঢুকবো তখন আলোচনা করব। আজিজুর রহমান ভাইয়ের কি নামই আজিজুর রহমান নাকি অন্য নাম নিচে লেখা আজিজুর রহমান? জি, আমার নাম আজিজুর রহমান। আচ্ছা, পড়াশোনা কোথায় করতেছেন ভাইয়া? স্যার ডেফোডিলে মাল্টিমিডিয়াতে। আপনার সাথে তো আমার দেখা হয়েছে না? জি স্যার, ডিপার্টমেন্টে। আমি তো এই জন্য বলছি চেনা চেনা লাগতেছে, আমি তো নাম কল করতে পারতেছিলাম না, চিন্তা করতেছিলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ড্যাফোডিলে আর কেউ আছেন নাকি? না মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সবে তো জয়েন করলাম, আস্তে আস্তে একটু পপুলার হইলে তখন হবে আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। অলরাইট, সো এটা হলো কি ম্যাটেরিয়ালের এই যে লুমিনেন্স চ্যানেলের মধ্যে দেয়, লুমিনেন্স চ্যানেলে অন করে এখানে পাওয়ার বাড়ায় দিতে হয়। তো ওটা আমরা ম্যাটেরিয়ালে যখন যাব তখন আলোচনা করব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু আমরা দেখাইছি এর মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে একটু ভালো হয়। নাই, তাহলে আমরা কি সামনে আগাবো? এরকম কোনো ভাইয়া, এরকম কোনো সিস্টেম আছে যে আমি একটা লাইট দিলাম, তিনটা অবজেক্ট আছে, আমি একটা অবজেক্ট আমি চাচ্ছি না যে ওই লাইটটা পড়ুক? আছে, বুঝছেন? আছে, বাট ইউজুয়ালি এগুলা লাগে না। কেন লাগে না? কারণ এটা তো আনরিয়ালিস্টিক হয়ে যাবে, বুঝছেন না? আমরা তো সবাই রিয়ালিস্টিক রেজাল্ট চাই। তো আপনি যখন ওটাকে বায়াসড ফর্মুলা বলে, মানে আমি লাইট নিয়ে যখন এই ধরনের খেলা খেলবো যে এই জায়গায় পড়বে, এই জায়গায় পড়বে না, এই অবজেক্টের উপর পড়বে, এই অবজেক্টের উপর পড়বে না, তখন এটা আনরিয়ালিস্টিক বা এটাকে বায়াসড ফর্মুলা বলে 3D সেক্টরে। তো এটা তখন আনরিয়ালিস্টিক রেজাল্ট দেবে। বাট উপায় আছে, উপায়টা হচ্ছে এখানে যাবেন, এই যে প্রজেক্ট, এটার মধ্যে এক্সক্লুড বা ইনক্লুড করার অপশন আছে। তো আমি এক্সক্লুড যদি করতে চাই ধরেন এই অবজেক্টটা, তাহলে আমরা কি করব, লাইটটা ধরে প্রজেক্ট এক্সক্লুডের মধ্যে, কোনটা জানো? এটা না, না এইটা ইরিটেবলটা, তো ইরিটেবলটাকে আমরা এখানে রেখে দিলাম। ওকে, এখন দেখেন ওই যেটা কালো হয়ে গেছে এবং রেন্ডার করলো দেখবো যেটা কালো, ওখানে লাইট আসতেছে না, দেখছেন? ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? এটা হচ্ছিল মানে আমার অবজেক্টটা বোঝা যাবে যে মানে কালো, মানে একটা যে কিউব নিছি বা যে কোনো একটা অবজেক্ট নিছি, এটা বোঝা যাবে। লাইট পড়বে, অন্য একটা লাইট দিতে হবে। আমার এখন তো সিনে একটাই লাইট, আপনার যদি সিনে দুইটা লাইট থাকতো তাহলে অবজেক্ট বোঝা যেত, কিন্তু ওই লাইটটা আর কি এখানে কাজ করতো না। আন্ডারস্ট্যান্ড? লাইট না থাকলে তো কাজ করবে না। এখন যদি রেন্ডার দিই তাহলে দেখবেন যে এই লাইটের দ্বারাও প্রভাবিত হবে। ও সরি, আমরা যেহেতু ডুপ্লিকেট করছি সো এটার মধ্যে ওটা ঢুকে গেছে, এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন এখন এই লাইটের দ্বারাও প্রভাবিত হবে। হ্যাঁ, বাকি লাইটগুলা দেখেন, বাকিগুলা বেশি প্রজ্বলিত, ওটা একটু কম প্রজ্বলিত। আর এজন্য হচ্ছে শুধু একটা লাইট থেকে লাইট পাচ্ছে। ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট দিন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো আপনারা সবাই কোর্সের আউটলাইনে আসবে। হ্যাঁ, সবাই তো জানেন কোর্সের আউটলাইন কই আছে, গ্রুপের পিন পোস্টেই সব। হ্যাঁ,
দেন এখানে আসবেন, এই যে ক্লাসটা ক্লিক করলেই দেখবেন নিচে একটা প্রিভিউ দেখাচ্ছে, এটাই আপনাদের হোমওয়ার্ক। সিজি শর্টকাটের একটা টিউটোরিয়াল দেওয়া আছে, এটা দেখলে আপনারা এখন বুঝতে পারবেন, কারণ আমি এখানে যা যা লাগবে সবই মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অলরেডি ক্লাসে। এখন আপনারা টিউটোরিয়াল আস্তে আস্তে দেখার অভ্যাস করতে হবে, ঠিক আছে? দুইটা বিষয়, কারণ কার মেন্টালিটি কিরকম আমি জানি না, এই জন্য একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া ভালো। অনেকে মনে করতে পারে টাকা দিয়ে কোর্স করতে আসছি, আমি ইউটিউব দেখবো কেন, ইউটিউব দেখে করতে পারলে টাকা দিয়ে কোর্স করছি কেন? এটা অ্যাটলিস্ট 3D সেক্টরের জন্য একটা খুবই বড় ভুল ধারণা। 3D একটা হিউজ সেক্টর, কোনো জায়গার কোনো ইনস্ট্রাক্টর, কোনো দেশের কোনো ইনস্ট্রাক্টর আপনাকে 4 মাসে সব কিছু খাওয়াই দিতে পারবে না, একদম সিম্পল কথা। আপনাকে অবশ্যই আরও বাড়তি স্টাডি করার মেন্টালিটিটা রাখতে হবে। তবে আপনি যেহেতু টাকা দিয়ে আসছেনই, কিন্তু এটা একটা বেনিফিটও পাচ্ছেন, আপনাকে কিউরেটেড করে দেওয়া হচ্ছে যে কোনটার পর কোনটা দেখতে হবে, কখন কোনটা দেখতে হবে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে। আপনাকে খুঁজে ফিরে খুঁজে খুঁজে বের করা লাগতেছে না, যেটা আমরা করছি, আমাদের অনেক টাইম লেগে গেছে এই ঘুরে ফিরে বের করতে করতে। আপনি কিন্তু একটা কিউরেটেড ফর্মুলায় পাচ্ছেন। আমি অলরেডি ডিফর্মা সবগুলো দেখাই দিয়েছি কোনটা কীভাবে কাজ করে, এখন ওটা দিয়ে আপনি একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে দেখে ফেলতে পারতেছেন, এটাই হচ্ছে বেনিফিটটা। হ্যাঁ, এবং ওটা দিয়ে করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন, দেন আবার নেক্সট দিন আপনি আমার কাছে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সো এখানে বেসিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক বানাইছে, দেখাই কোনটা, এই যে এই একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক বানাইছে। আর ম্যাটেরিয়ালগুলো আপনারা নিজেরা ট্রাই করিয়েন, ম্যাটেরিয়াল মনে এখানে দেখায় না, শুধু এটা বানানোটা দেখায়। আপনারা ট্রাই করিয়েন, বাট না পারিলে সমস্যা নেই, ঠিক আছে? যেহেতু ম্যাটেরিয়াল এখানে দেখেনি, না পারলে সমস্যা নেই। এটুক করে আপনারা একটা রেন্ডার দিয়েও দেখাইতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়েও দিতে পারেন। ওকে, দিলেই হলো গ্রুপে, বুঝবো যে কাজ করতেছে। আর আজকে কিন্তু অনেকেই হচ্ছে হোমওয়ার্ক জমা দেয়নি, তো নেক্সট দিন কিন্তু আমি আইডি ধরে ধরে চেক করবো কারা কারা হোমওয়ার্ক দিচ্ছে না। রাজীব হোসেন ভাই বলেন। না, নিতে ভুলে গেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমাদের যে একটা প্রিমিটিভ অবজেক্টকে এডিটিং অবজেক্ট কিভাবে বানায়, তারপর হচ্ছে সেগমেন্ট কি, সেগমেন্টটা মোটামুটি অলরেডি আলোচনা হয়ে গেছে। ইআরটি মানে পজিশন, রোটেশন, স্কেল, এগুলোও মোটামুটি দেখতে গেলে আলোচনা হয়ে গেছে। সিলেকশন টুলসের বৃত্তান্ত আসলে জানা লাগবে। এখন একটা মাত্র সিলেকশন টুলস আমরা জানি, বাকিগুলো জানি না। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে আসে। প্রথমত তাহলে আমরা এই ক্লাসটা হচ্ছে গিয়ে সেভ দিলাম, কি নামে, C4 নামে। নতুন একটা ক্লাস নেই, ফাইল, নিউ প্রজেক্ট। হ্যাঁ, আপনারা কিন্তু একই প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে যেতে পারবেন। ভি চাপলে এই যে প্রজেক্ট, এখানে একটা থেকে আরেকটায় যাওয়ার অপশন থাকে। হ্যাঁ, ভি চাপলে যে প্রজেক্ট, ওকে। দেন এখানে আমরা একটা কিউব নিয়ে আগে এটাকে সেভ দিয়ে দিই, এটার নাম দিলাম C5। হ্যাঁ, 5 নম্বর ক্লাস আমরা শুরু করলাম। ও না না না, 5 নম্বর ক্লাস তো এটা বাকি আছে তখন। আচ্ছা, আজকে আমরা বিভিন্ন ধরনের স্প্লাইন্স নিয়ে বেসিক্যালি কথা বলবো। বিভিন্ন ধরনের স্প্লাইন্স কীভাবে বানায়, টেক্সট কীভাবে বানায়, ইলাস্ট্রেটরের ফাইলকে এখানে কীভাবে আনে, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথমত হচ্ছে স্প্লাইনের জন্য বেশ কয়েকটা টুল আছে, আমি কিউবটা ফেলে দিই। স্প্লাইনের জন্য সাধারণত অর্থোগ্রাফিক ভিউ থেকে স্প্লাইনগুলো ক্রিয়েট করে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, সিনেমা 4D আসলে 2D সফটওয়্যার না। এখানে স্প্লাইন তৈরি করার জন্য আপনাকে খুব আহামরি যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে তা না, একটা সুযোগ সুবিধা দিয়ে রাখছে, যদি লাগে এখানে করবেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর থেকেই নিয়ে আসি যা লাগে। আচ্ছা, তো কীভাবে আনবো? আমরা পেন টুল নিয়ে করতে পারি, যেটা অলরেডি আমরা দেখছি। এভাবে আমরা ক্রিয়েট করতে পারি, যেমন মন চায়, যেমন খুশি তেমন সাজো, যেরকম মন চায় সেরকম শেপ আমরা এখানে ক্রিয়েট করতে পারি। যে কাছাকাছি এসে আমরা ক্লিক করলে এটা কিন্তু একটা ক্লোজ শেপ হয়ে গেল। দেন আমরা আবার এখানে ক্লিক করে এগুলোকে শেপ নাড়তে পারি, আবার ক্লিক করে হচ্ছে যে এরকম ডাটা পয়েন্টগুলো বা পাথগুলোকেও মডিফাই করতে পারি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা গেল নর্মাল পেন টুল, অফ করে দিই। তাছাড়া আর কি আছে? এর নিচে দেখেন স্কেচ টুল, এটা দিয়ে আপনার যেমন খুশি তেমন সাহায্য, যেমন মন চায় সেমনি আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এটা একটু বেশি এবড়ো খেবড়ো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি এখানে মানে আবার আরেকটা ক্রিয়েট করতে চান, আপনি এখানে স্ট্রোক স্মুথনিং বাড়ায় দিতে পারেন, এখন দেখবেন অনেক স্মুথ হবে, দেখছেন? ওকে। অথবা ধরেন অলরেডি ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি এটাকে স্মুথ করতে চান, সেটার অপশনও আছে। কিভাবে? আমাদের এর পরবর্তী টুলটাই নিতে হবে, এই যে স্প্লাইন স্মুথ। এখানে আরও অনেক অপশন আছে, বাট নর্মালি আমরা স্মুথ করার জন্য ইউজ করি। তো আমরা রেডিয়াসটা বড় করলাম, হ্যাঁ, এবং স্মুথের এটাও বড় করলাম। এবার আমি দেখেন এগুলোকে স্মুথ করে দিচ্ছি, দেখছেন? হ্যাঁ, স্মুথ হয়ে যাচ্ছে একদম। ওকে, বাহ বাহ বাহ, হ্যাঁ, খুবই নাইস। এবং যে কোনো স্প্লাইনকে ধরে
ক্লোজ স্প্লাইন দিলে এটার ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কানেক্ট হয়ে যায়। ওকে, ক্লোজ স্প্লাইন না দিয়ে দেখাচ্ছি, সরায় দেখাই। এখন কিন্তু এটা খোলা, স্প্লাইনটা খোলা, বাট ক্লোজ স্প্লাইন দিলে এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। দেন আমরা আবার একটু এদিকেও স্মুথ করে দিতে পারি, বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এটা গেল একটা। এটাকে ছাড়াও, স্মুথ ছাড়াও আরও অনেক অপশন আছে, আপনারা এগুলো একটু নিজেরাও মানে চেষ্টা করে দেখবেন। ভেরি ইজি। ধরেন স্পাইরাল নিলাম, তাহলে কী হবে, এটা স্পাইরাল হয়ে যাবে বুঝুন। ওকে, তো একই রকম বাকিগুলো আপনারা ক্লিক করে করে একটু নিজেরা নাড়াচাড়া করবেন, তাতে মনে থাকবে ভালো। ওকে, আচ্ছা, যদিও তেমন লাগে না, তাও দেখায় রাখলাম। আচ্ছা, দেন আসেন, এটা তো একদমই লাগে না, এটা হলো যারা আর্কিটেক্টের কাজ করে তাদের হয়তো বা লাগতে পারে। আই ডোন্ট নো কেমনে তারা এটা কাজে লাগায়। এভাবে ক্লিক করে এভাবে ধরে ছাড়লে সরল রেখা এবং বক্ররেখার একটা মিশ্রণ তৈরি হয় আর কি। আই ডোন্ট নো এটা কীভাবে আসলে তারা কাজে লাগায়। আচ্ছা, যাই হোক, সো আমাদের কাজে অবশ্য এটাও তেমন একটা লাগবে না। এটা গেলো আমাদের মানে ক্রিয়েট করার টুলগুলো। এছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে স্প্লাইনের মধ্যে প্রিমেটিভ, বুঝছেন, অনেকটা ওই কিউব টিউবের এগুলোর মতন, বাট এগুলো স্প্লাইনের মধ্যে প্রিমেটিভ। তো আমি এগুলো পুরাটাই খুলে নিয়ে আসতেছি, একটা একটা করে দেখি। প্রথমে ধরেন আর্ক, হ্যাঁ, নামেই পরিচয়, আইকনেই পরিচয়, এটা একটা আর্ক তৈরি করবে। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটাকে কয়েক রকমের আর্ক আছে। সেক্টর আর্ক, একটা হলো যে ফার্স্ট আর লাস্ট পয়েন্ট কানেক্টেড থাকে, একটা হলো সেগমেন্ট আর্ক, ফার্স্ট আর লাস্ট পয়েন্টের সাথে সেন্টার কানেক্টেড থাকে, আর একটা হলো রিং আর্ক, এরকম দুইটা রিং থাকে। এগুলোর স্টার্ট এবং এন্ড রেডিয়াসটাকে বড় ছোট করা যায়, এগুলোর স্টার্ট এবং এন্ড অ্যাঙ্গেলটাকেও বড় ছোট করা যায়, এবং এগুলো সব অ্যানিমেশনও করা যায়, প্লেনটাও চেঞ্জ করা যায়, ঘোরানো যায়। আচ্ছা, তো এইগুলো আমার আর্ক। একই রকম বাকি যেগুলো আছে না, সবগুলো আপনাকে নিয়ে নিয়ে দেখতে হবে। আমি যদি নিয়ে আপনাদের দেখাই, আপনার কোনো লাভ নেই, হ্যাঁ, বিন্দু মাত্র লাভ নেই। এবং আপনার এখানে না দেখে না বুঝার কিছু নাইও। আপনি জাস্ট ক্লিক করে উপরে নিচে নাড়েন, নিজেই বুঝতে পারবেন এটা কি। ইনার রেডিয়াস মানে ভিতরেরটা রেডিয়াস, আউটার রেডিয়াস মানে বাইরেরটা রেডিয়াস, দেখছেন? তো এগুলো খালি ক্লিক করে করে নিজেরা হচ্ছে আপ অ্যান্ড ডাউন করে দেখবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখালেও আপনাদের মনে থাকবে না, এগুলো আপনাদের করতে হবে। আমি একটা দেখাই দিই, যেমন টেক্সট স্প্লাইন, এটার মধ্যে অনেক কিছু আছে প্যারামিটার্স। তো এখানে প্রথমত আপনি যে কোনো টেক্সট আপনি লিখতে পারবেন। ধরেন আমি লিখলাম ট্রিপল, ওকে, ট্রিপল ক্লিক। হ্যাঁ, দেন আমরা এখানে রেগুলার থেকে বোল্ড ফন্ট দিলাম, এবং আপনি এখানে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, যে ফন্ট লাগে সে ফন্ট এখান থেকে নিতে পারবেন। এখানে সার্চ করার অপশন নাই, যদিও আপনাকে খুঁজে নিতে হবে। আচ্ছা, দেন হাইট বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, দেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্পেস দিতে পারবেন। হরিজন্টাল হচ্ছে এরকম অক্ষর থেকে আলাদা আলাদা, আর মাল্টিপল লাইন হলে আপনি ভার্টিক্যাল লাইনের মধ্যে গ্যাপগুলো বড় ছোট করতে পারবেন। আরেকটা খুব সুন্দর ইম্পর্টেন্ট ফাংশন এখানে আছে, সেপারেট লেটার। এটা দিলে খুব ইন্টারেস্টিং ইয়া তৈরি হয়। সেপারেট লেটার দেওয়ার পরে শো 3D গুই এটা অন করে দেবেন। তারপরে একটা মিনিট, আমি অবজেক্ট ভিউতে যাইতে হবে অবশ্যই। আচ্ছা, কি হলো, গুই দেখা যাচ্ছে না কেন? দেখেন, যখন আমি সিলেকশন টুলটা নিলাম তখন দেখা যাচ্ছে। আচ্ছা, সেপারেট লেটার না দিলেও হবে, শুধু শো 3D গুই দিলেই এই ধরনের উপরে আরো কিছু মার্ক চলে আসছে। মজা হচ্ছে কি, এখন আপনি এগুলা ধরে এগুলো সরাইতে পারবেন উইদাউট মানে মেকিং ইট এডিটেবল। এটা কিন্তু এখনো মানে লাইভ, আমি কে এর জায়গায় ও দিলাম, ওই আসবে, ওই জায়গায় আসবে, দেখছেন? ইন্টারেস্টিং না বিষয়টা? নর্মালি আমরা দেখছি ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সাধারণত এডিটেবল করার পরে আমরা জিনিসগুলোকে সরাইতে পারি, কিন্তু সিনেমা 4Dতে আপনি এডিটেবল না করেও জিনিসপত্রকে সরাইতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং, ইনফ্যাক্ট আগে পরেও করে দিতে পারবেন, বুঝছেন? যাই হোক, গেল শো 3D গুই, এটা অফ করে দিলাম। গুই বলতে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বুঝায়, ইফ এনিওয়ান আস্কিং। আচ্ছা, যাই হোক, সো তাহলে আমাদের এটা গেল টেক্সট স্প্লাইন। একই রকম বাকিগুলো আপনারা নিয়ে নিয়ে ঘাটবেন। এর মধ্যে কক হুইলটা অনেক সুন্দর, অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখবেন কি কি আছে ফাংশন, প্রত্যেকটা ফাংশন নেড়ে চেড়ে দেখবেন। তারপর ফর্মুলাটা লাগবে না, ফর্মুলা আর সাইক্লয়েড কি স্কোয়াড এই দুটো আপাতত বাদ দিতে পারেন, এগুলোতে কোডিং করা লাগে, তো আপাতত ওগুলোর দরকার নেই। বাকিগুলো আপনারা নিজেরা নেক্সট দিন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আরেকটা, প্রত্যেকটা স্প্লাইন নেড়ে চেড়ে দেখা এবং একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে মেরে দেওয়া, ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে যে কোনো স্প্লাইনই আপনি নেন না কেন, আপনি কিন্তু রেন্ডার করলে কিছুই দেখবেন না।
ধাপ্পা, ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে, আসাটা স্বাভাবিক, যে ভাই তাহলে এত কাজ কেন করলাম এত কষ্ট করে, ঠিক আছে? কিছু তো রেন্ডারই হবে না। তো এটা আসলে স্প্লাইন কিন্তু রিয়েল জিওমেট্রি না, এই কারণে রেন্ডার হবে না। এটাকে রিয়েল জিওমেট্রি বানানোর জন্য আপনার লাগবে যে কোনো ধরনের জেনারেটর নেক্সট ক্লাসের আলোচনার বিষয়, তবে আমি ছোট্ট করে একটু দেখাই। জাস্ট নর্মাল একটা জেনারেটর, সবচেয়ে ডিফল্ট যেটা এক্সট্রুড নাম, এটা দিব। এবং এখানে দেখেন এগেইন আইকন দেখে মনে রাখবেন, মুখস্থ করার কিছু নেই। আইকন দেখলে বোঝা যাচ্ছে এখানে একটা পাথ আছে এবং ও জেনারেট করতেছে পিছনের অংশটা। তার মানে এখানে যেই পাথের মধ্যে আমি এটাকে দিব, সে পিছনে এরকম ধাক্কা দিয়ে এটাকে এক্সট্রুড করে দিবে। হ্যাঁ, জাস্ট লাইক পিঠা কাটার যে ডাইস আছে না, অনেকটা ওইরকম। হ্যাঁ, এবং মনে রাখতে হবে গ্রিন কালারের যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে প্যারেন্ট আকারে থাকে, এগুলো জেনারেটর। আমরা জানি যে পার্পেল কালারের এগুলো কিন্তু চাইল্ড আকারে থাকে, এগুলা কি ডিফর্মার। হ্যাঁ, আর এগুলা জেনারেটরগুলো প্যারেন্ট আকারে থাকে। সো অল্ট চেপে ক্লিক করেন, দেখেন এটার ভিতরে ঢুকে গেছে, এক্সট্রুড চলে আসছে। এবং এখানে আপনি অফসেট কন্ট্রোল করতে পারতেছেন, মানে বড় ছোটো করতে পারতেছেন এক্সট্রুডগুলো, ঠিক আছে? আরও অনেক অপশন আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। বাট আবার ক্যাপ সেকশনটা আবার ইম্পর্টেন্ট। ক্যাপ সেকশনে গেলে আপনি স্টার্ট এবং এন্ড ক্যাপ পাবেন। আচ্ছা, আমি এখন এক্সট্রুডটা না যাই, ওটা পরের দিনেরই আলোচনা, অত ডিটেলসে না যাই। বাট জাস্ট আমি দেখালাম, এখন আমি এক্সট্রুডটা দিলে এখন কিন্তু আমি রেন্ডার করলে এটা আসবে। এখন এটা অ্যাকচুয়াল জিওমেট্রি একটা। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এক্সট্রুডের মধ্যে আরও অনেক ফাংশন আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আচ্ছা, তাহলে আমাদের স্প্লাইনস কিন্তু মোটামুটি শেষ, স্প্লাইন এবং টেক্সট দুটোই শেষ। ইলাস্ট্রেটরের ফাইল কিভাবে আনে সেটা আর আজকে দেখাচ্ছি না, জেনারেটরও আছে আজকের ক্লাসে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে কোনো টেক্সটে যদি মানে এই যে স্প্লাইন যেগুলো টেক্সটে আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, স্ট্রোক মানে যেহেতু ইলাস্ট্রেটর স্ট্রোক বলে, করা যাবে। আজকে দেখাতে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি এটা যেরকম হচ্ছে এই টেক্সটে যেটা হচ্ছে আপনার শেপের ভিতরে আছে, শেপ বলতে যে অবজেক্ট গুলো, ওইখানে ডেপথ বাড়ানো যায়, এই স্প্লাইনে কি ডেপথ বাড়ানো যায় কিনা? ডেপথ বলতে সাইডে হ্যাঁ সাইডে এক্সপ্যান্ড করা যাবে। এক্সপ্যান্ড ফিল থাকবে না, ফিল থাকবে না। আচ্ছা হ্যাঁ, সবই করা যায়। আচ্ছা চলেন দেখেই ফেলাই। আপনারাই যেহেতু চাইতেছেন, আমার তো আরো ভালো, আমার যত বলবেন দেখাইতে আমি দেখাই দিচ্ছি। আমি ভাবছিলাম আজকে এখানে শেষ দিব 20 মিনিট। না আজকে কোর্স শেষ করে দিব, শেষ। টাকা কি লস হয়ে গেল? আরে না, টেনশন নাই। আজকে আমরা পুরো তো শেষ করা সম্ভব হবে না, যতটুকু যাওয়া যায়। সময় তো আছে আরো, কারণ 9:30 বাজছে, বুঝছেন? আচ্ছা দেখেন এক্সট্রুডের মধ্যে কি কি আছে এটা একটু শেষ করে দিই। হ্যাঁ, ধরেন প্রথমত হচ্ছে ক্যাপ, স্টার্টিং এবং এন্ডিং ক্যাপ। আপনি উঠায় দিলে দেখবেন যে পিছনের ক্যাপ কিন্তু উঠে গেছে, এই যে হ্যাঁ, স্টার্টটা এখানে পিছনে উল্টা হয়ে গেছে, সমস্যা নাই, ওটা দিলে ওইটা উঠে যাবে। তাহলে আমার শুধু স্ট্রোক রয়ে গেল। এখন আপনি ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়াল দিতে চান, ধরেন আমি লাল কালার একটা ম্যাটেরিয়াল দিলাম, সরি কালারে দিতে হবে, কালার, এখানে লাল দিলাম। হ্যাঁ, এখন আপনি এটা যদি এখানে অ্যাপ্লাই করে দেন এক্সট্রুডে, তাহলে শুধু আপনি স্ট্রোক পাইলেন। ওকে, আর যদি ফিলটা চান তাহলে দোনোটার ক্যাপ দিতে হবে, সামনে পিছনে দুটো ক্যাপ আমি দিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই শুধু স্ট্রোকে আলাদা কালার কেমনে দেবো, এটা বলেন, তাই না? তো আমরা একটা আলাদা কালার নিয়ে নিলাম, সাদা দিলাম, এটাকে ওখানে অ্যাপ্লাই করবেন। করার পরে এটা কিন্তু এখন পুরাটার উপরে পড়ে গেছে। বাট মজা হচ্ছে কি, যদি আমি এটার মধ্যে আসি, এখানে সিলেকশন নামে একটা অপশন থাকে, এখানে যদি আপনি দেন C1, তাহলে দেখেন শুধু আপনার স্টার্টিং যে ক্যাপটা আছে, মানে এক্ষেত্রে পিছনেরটা, সেটার মধ্যে ওই ম্যাটেরিয়ালটা পড়তেছে। আপনি যদি C2 দেন, তাহলে শুধু আপনার সামনেরটার মধ্যে এটা পড়তেছে। তো আমি কিন্তু এখানে ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল চেপে এই সাইডে টানলে ডুপ্লিকেট হয়ে যায় যে কোনো কিছু। আচ্ছা, ওইখানে আমি ধরেন C1 দিলাম, তাহলে একটা C1 একটা C2, দুইটাই কিন্তু আমার সাদা, তাহলে মাঝখানে অটোমেটিক যেটা আরেকটা ম্যাটেরিয়াল ছিল সেটা পড়ে গেল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এটার অফসেটটা একটু কমাই, অবজেক্টের মধ্যে এটা বেশি মোটা। আচ্ছা, এখন এটার মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন করা যায়, অনেক স্টাইল করা যায়। আমরা যদি ক্যাপ সেকশনে আসি, এখানে আমরা দেখতে পারবো লোড প্রিসেট নামে একটা অপশন আছে। এখানে কিন্তু আপনাকে আচ্ছা, আমার ক্র্যাকের সাথে হয়তো প্রিসেট এগুলো আসে নাই, আপনার ক্র্যাকে আসতে পারে, নাও আসতে পারে, বাট না আসলেও সমস্যা নেই, এগুলো তো ইম্পর্টেন্ট না। আমরা তবে এখানে গিয়েও খুঁজতে পারি, এখানেও থাকতে পারে টেক্সট প্রিসেট, না?
এখানেও নাই। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই, আমরা নিজেরাও বানাতে পারবো। নাম্বার 1 হচ্ছে ধরেন বেভেল শেপটা যদি আমি রাউন্ড চাই কর্নারগুলো, তাহলে আমি সাইজ বাড়ালাম, দেখেন এখানে রাউন্ডিশ আসতেছে, দেখছেন কর্নারগুলো রাউন্ডিশ আসতেছে। আমরা কিন্তু চাইলে এগুলোর মধ্যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিতে পারি, শুধু কর্নারগুলো। ধরেন আমি এখানে হলুদ দিলাম, ফুটবে এটা, হলুদও এটার উপরে দিবেন, দিয়ে এখানে দিবেন R1 অথবা R2। তো আমাদেরটা সামনে শুধু আমি দিব, তো R2 দিব, এক্ষেত্রে R2 হবে। আপনি R1 R2 দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এখন শুধু রাউন্ডে কিন্তু অন্য কালার চলে আসলো, খুবই ইন্টারেস্টিং। আমি যদি রাউন্ড, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন ভাই এই সংখ্যা তো মাঝে মাঝে আমরা ভুলে যেতে পারি, C1 C2 বা R1 R2, হ্যাঁ ম্যানুয়ালি দেওয়ার কোনো প্রসেস আছে? ম্যানুয়ালি নাই, তবে এই যে সিলেকশন ট্যাবে গেলে দেখা যায় কোনটা কি। দেখেন স্টার্টটা C1, আচ্ছা শো করতেছে, হ্যাঁ শো করতেছে। আচ্ছা, তো এরপরে আসেন আমরা যদি ক্যাপ সেকশন আবার আসি। রাউন্ড না চাইলে আপনি এখানে কার্ভ দিতে পারেন। কার্ভ দিলে আপনার কাছে হাতে অপশন থাকবে মডিফাই করার, কার্ভটা কেমন হবে, ভিতরের দিকে যাবে, উপরের দিকে যাবে, দেখছেন সব অপশনস আছে নিজের কন্ট্রোল করার। আপনি কার্ভ না দিয়ে সলিড দিতে পারেন, সলিড দিলে জাস্ট সলিড ভাবেই নামবে, এটা রাউন্ড হবে না, ভিতরে ঢুকবে না। আর এটা হলো স্টেপ বাই স্টেপ, এটাও দিতে পারেন স্টেপ বাই স্টেপ। কয়টা স্টেপ হবে আপনি নির্ধারণ করতে পারবেন, 2টা 3টা যতগুলো দরকার। একদম কাঠের মতন টেক্সচারটা আসতেছে, তাই না ফিলটা? কথা কন না কেন, ঠিক কি না? জি জি অনেক সুন্দর হয়েছে, মানে গ্রাফিক্সে মনে হয় এত সুন্দর করা সম্ভব না। হ্যাঁ, অলরাইট। সো এইভাবে আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, খেলবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। ওকে, এখানে আর কোনো কিছু আপাতত দেখানোর মতন নাই, এক্সট্রুডটাই আমরা রাখি শেষ পর্যন্ত। আর কি আছে একটু দেখি, ইলাস্ট্রেটরের ফাইল এখানে কিভাবে আনে। আচ্ছা, এটা একটু দেখা দিই লাস্ট, এটা তাহলে একটু ওই যে মাঝখানে একটা টপকায় গেছি, তো এটা দেখায় শেষ করে দিই, ঠিক আছে? খুবই ইজি, বুঝছেন? ইলাস্ট্রেটরের ফাইল আপনি ওপেন করতেছি একটা, খুবই ইজি। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমি গ্রুপে একটা ভিডিও দিয়েছি অ্যানিমেশন, এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট যে মডেলের যে সেগমেন্টগুলো অন অফ করে কিভাবে, আমি এটা করতে পারতেছি না। NA আর NB, একটা MA আর NB, NA চাপলে অফ হবে, NB চাপলে আসবে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, মনে না থাকলে এই যে ডিসপ্লের মধ্যেই দেখবেন NA NB। আচ্ছা, কে ভাই ওপেন হতে এত টাইম লাগায় ইলাস্ট্রেটর? আচ্ছা, আসছে ফাইনালি। তো ধরেন আমরা এখানে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, 1920/1080 RGB ক্রিয়েট। মাল্টিপল স্প্লাইনকে আবার একসাথে জোড়া দেওয়া যায়, বিয়োগ করা যায়, অনেক অপশন আছে, এগুলো বুল দিয়ে করে, আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, তো ধরেন এখানে আমরা একটা শেপ নিলাম স্কয়ার, এখানে একটা ইলিপস, আর একটা হচ্ছে ষড়ভুজ বা ত্রিভুজ নিয়ে একটা। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে সেভ দিই। এখন সেভ দেওয়াটা একটু ট্রিকি। আপনি যদি সিনেমা 4D-তে নিতে চান, আপনাকে অবশ্যই সেভ দেওয়ার সময়, ডেস্কটপে আমি সেভ দিচ্ছি দেখানোর জন্য, সেভ দেওয়ার সময় অবশ্যই এখান থেকে ইলাস্ট্রেটর 8 সিলেক্ট করে দিতে হবে, মনে রাখতে হবে। এটা ছাড়া অন্য কোনো ভার্সনে কিন্তু সিনেমা 4D ইম্পোর্ট করে না। ওকে, ইলাস্ট্রেটর 8 করে দিলে আপনার এটা এরকম ওয়ার্নিং দেখাবে, ওকে দিয়ে দেন, সমস্যা নেই। এটা হবে কি, ওই যে স্ট্রোক বা ফিল আলাদা আলাদা থাকলে এগুলোকে এক্সপ্যান্ড করে ফেলবে সব, বুঝতে পারছেন? তারপরে যদি কাজ না হয় তখন আপনি ম্যানুয়ালি সবগুলোকে এক্সপ্যান্ড করবেন, বা টেক্সট থাকলে টেক্সটগুলোকে আউটলাইন করবেন, তারপর হচ্ছে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এখানে দেখেন চলে আসবে, এটা দেখাবে, ওকে দিবেন, দেখেন চলে আসছে। ওকে, এখন আপনি এটাকে চাইলে এক্সট্রুডের মধ্যে ফেলায় দেন, এটা এক্সট্রুড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এক্সট্রুড হচ্ছে এমন একটা জেনারেটর যে হচ্ছে শুধু তার বড় ছেলেরই কেয়ার করে, বাকিগুলার কেয়ার করে না। এখানে কিন্তু ওর নাতিপুতিও আছে, ও কেয়ার করে না এগুলার, ও শুধু বড় ছেলেদের মধ্যে দেখে যে কি আছে। বাট আমরা এটাকে ওভাররাইড করতে পারি, এখানে ক্লিক করে হায়ারিক্যাল অন করে দিলে ও নাতিপুতি সবার দিকে তাকাবে, ঠিক আছে? এখনও যা আছে সবগুলো এক্সট্রুড করছে, এবং আমরা অফসেট বাড়াইলে
দেখেন অফসেট বাড়ালেও কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? প্রবাবলি এটা ডিরেকশনটা ঠিক নেই। আমরা তো জেড ডিরেকশন অফসেট করবো, তো আমি যদি জেড দিয়ে দিই, এখন দেখেন কাজ হচ্ছে। অনেক সময় অটোমোডে কাজ হয় না, তখন ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হয়। আন্ডারস্ট্যান্ড? তো ইলাস্ট্রেটর থেকে এভাবে আপনি যে কোনো বাংলা লেখা, বিশেষ করে বাংলা সিনেমা 4D লেখাটা মুশকিল, তো আপনি বাংলা লেখা ওখান থেকে আউটলাইন করে নিয়ে আসবেন, ক্রিয়েট আউটলাইন দিয়ে আউটলাইন করে দেন এখানে এনে আপনি এক্সট্রুডের মধ্যে ফেলাবেন। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, হ্যাঁ বলেন। ভাই আপনাদের তো ওই ব্লেন্ডার একটা কোর্স শুরু হচ্ছে, জি, সেক্ষেত্রে এটা কি আসলে আমাদের সিনেমা 4D কোর্স শেষ করে তারপরে ওখানে জয়েন হলে ভালো হবে, নাকি আপনি কি সাজেস্ট করেন? শেষ করে করলেই ভালো হবে। ওকে। আমাদের ওই কোর্সটা হচ্ছে 29 তারিখে শুরু হওয়ার কথা আছে। তো বাট এখন যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল কেউ করতে চায়, যার হয়তো প্রোডাক্টে অত ইন্টারেস্ট নাই, ক্যারেক্টারটা করতে চায়, তারা ওটার মধ্যে ডিরেক্টলিও করতে পারবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বাট যারা হচ্ছে C4D তে অলরেডি শুরু করে দিয়েছেন, তারা C4D শেষ করার পরে ওটা করেন, ভালো হবে। বলেন ভাইয়া, ক্যারেক্টারের জন্য তো আমরা জানি মায়া, তো আমরা ব্লেন্ডার কেন চয়েস করতেছি যদি একটু বলতেন। আচ্ছা, এক তো হচ্ছে ব্লেন্ডার ফ্রি সফটওয়্যার, আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না, ক্র্যাক করার কোনো ঝামেলা নেই, এবং আস্তে আস্তে ব্লেন্ডারও হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে গেমিং ইন্ডাস্ট্রিতে। আমরা সবাই হয়তো বা মোটামুটি জানি, বা যাদের একটু ছোট ভাই ব্রাদার আছে তারা মোটামুটি এটা জানি যে গেমিং কত বড় একটা ইন্ডাস্ট্রি হইতে যেতেছে, তাই না? আমি ওই দিন ড্যাফোডিলেও জিজ্ঞেস করছিলাম আমার স্টুডেন্টদেরকে, তোমাদের টাইম আসলে কই চাই, তোমরা হোমওয়ার্ক করো না? তারপরে যে মানে আমি তো সবার সাথে হচ্ছে যে বলছি যে আমার ভাই করে বলতে, আমার স্যারের বলার দরকার নেই। তো বলছে যে ভাই আমরা তো গেম খেলে টাইম পাই না, কি পড়াশোনা করবো? হ্যাঁ, দেখলাম যে ওদের ম্যাসিভ একটা টাইম গেমে যাচ্ছে। তো মানে ওটা হলো অন্য কথা, বাট এমনি ওভারঅল হচ্ছে যে সারা ওয়ার্ল্ডেই গেমিংটা একটা বিরাট মানে ব্যাপার হয়ে যাচ্ছে। তো গেমিংয়ের সেক্টরে আপনি ব্লেন্ডারে দেখবেন হচ্ছে যে মায়ার চাইতেও দেখতে গেলে আস্তে আস্তে চাহিদা বাড়তেছে। তো আর দিন শেষে বিষয় হচ্ছে যে যখন আপনি বড় স্টুডিওতে কাজ করবেন, তখন আসলে মায়া বা ব্লেন্ডার অত ফ্যাক্ট করবে না টুলসের ক্ষেত্রে। আপনি কোনটা টুলসে শিখলেন সেটা ইম্পর্ট্যান্ট হবে না, তখন আপনি টেকনিকগুলো জানেন কি না এটাই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। যে একটা ক্যারেক্টারের ফ্লোটা কীরকম হয়, অ্যানিমেশনগুলো কীরকম হয়, এই মানে থিওরিগুলো আপনার মধ্যে আছে কিনা এটাই আপনাকে দেখবে। টুলস ওখানে ইম্পর্ট্যান্ট না। টুলস হচ্ছে যে যারা আমরা নুবরা আছি এরা টুলস নিয়ে মারামারি করি, যে আরে মায়া বেটার, ব্লেন্ডার বেটার। বড় স্টুডিওরা দেখবেন যে কোনো টুলস ম্যাটারই করে না, আপনার কাজ দেখবে, আপনি তাদের কাজ দিতে পারলেই হইলো। আর একদমই বড় যে স্টুডিওগুলো, ধরেন পিক্সারে আপনি যাবেন, পিক্সারের নিজস্ব সফটওয়্যার আছে, আপনি যেটা শিখেই যান না কেন আপনার কোনো লাভ হবে না। ওদের সফটওয়্যার ওরা শিখাবে প্রথম 2 মাস আপনাকে, তারপর আপনি কাজ করবেন। কথা বুঝছেন? তো এইটা হলে আর কি বিষয়, দিন শেষে সফটওয়্যার তো ম্যাটার করে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ফ্রি অলওয়েজ বেটার যে কোনো কিছুতে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্লেন্ডারের কমিউনিটি এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হেল্পফুল। আপনি ম্যাক্স, মায়া, সিনেমা 4D'রও ইনফ্যাক্ট এত টিউটোরিয়াল পাবেন না ফ্রিতে, কিন্তু ব্লেন্ডারে ইউটিউবে যে পরিমাণ ফ্রি টিউটোরিয়ালস আছে, যে পরিমাণ কমিউনিটি, এত হেল্পফুল কমিউনিটি আছে, যে পরিমাণ ফ্রি প্লাগইন পাবেন, হ্যাঁ, এবং এত রেগুলার আপডেট হয় ওদের, এটা আসলে একটু হিংসা করার মতো। কথা বুঝছেন? আনফর্চুনেটলি ওদের ওখানে গ্রাফ সিস্টেমটা অতটা ডেভেলপ না ব্লেন্ডারে, এই জন্য প্রোডাক্ট অ্যানিমেশন বা ব্রডকাস্টের জন্য আবার ওটা অত ভালো না, কিন্তু ক্যারেক্টারের জন্য বেশ ভালো। বুঝছেন? আমাদের গোল থাকবে ব্লেন্ডার কোর্সে আমরা এই টাইপের অ্যানিমেশনসগুলো রান করবো, ইসলামিক টাইপের যেসব অ্যানিমেশনসগুলো হয়, আপনারা কেউ কেউ হয়তো বা দেখছেন আগে। গত ক্লাসে দেখাইছিলেন এটা আমাদের বেস্ট মুসলিম। আচ্ছা, হ্যাঁ ভাই, এআই নিয়ে আপনার মতামত কি? এআই যেভাবে আগাচ্ছে, এআই নিয়ে আসলে মতামত হচ্ছে সব ইন্ডাস্ট্রিতে এটার একটা ঝড় বইবে, বুঝছেন, একটা টাইমে। বাট হচ্ছে যারা নিচের দিকে আছে তারাই আসলে যাবে। আপনি যদি এনাফ স্কিল লেভেল নিয়ে যেতে পারেন নিজেকে ওই জায়গায়, তাহলে আসলে এআই আপনার খুব একটা কোনো করবে না, মানে ক্ষতির চাইতে আসলে লাভ করবে বেশি। ইনফ্যাক্ট যদি আমি আমার কথাই বলি, আমার বিজনেসে তো এখন অনেক ক্যাপশন ট্যাপশন সব এআই জেনারেট করতেছে আমাদের। হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অনেক কোডিংও আমি এআই দিয়ে করতেছি, ChatGPT দিয়ে, বুঝছেন? তো আমি এআই তো আমার জন্য তো অ্যাটলিস্ট বলবো যে অনেক হেল্প হয়েছে আমার। হ্যাঁ, অনেক কনসেপ্ট আমি কালকে আপওয়ার্কের মেম্বারশিপ নিলাম, আপওয়ার্কের ভিতরে একটা এআই আছে, মেম্বাররা ইউজ করতে পারে অনলি। ওটাতে দেখলাম যে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আমি 3Dর একটা শর্ট বানাতে চাই পাওয়ার ব্যাংকের, আমার পুরো শর্ট বাই শর্ট লিখে দিল যেটা এমনি করো। ChatGPT কিন্তু এতটা ডিটেলস দিতে পারে না আমারে, আমি অনেক ট্রাই করছি। কিন্তু আপওয়ার্কে দেখলাম যেহেতু ওইগুলো নিয়েও স্টাডি করে আমাদের কাজ নিয়ে, তো দেখলাম যে খুবই সুন্দর একদম। হ্যাঁ, যেটা এমনি ঘুরাও, এত থেকে এত সেকেন্ড এমনি ঘুরবে, এত সেকেন্ড থেকে এত সেকেন্ড এটা দেখাবা,
সব একদম ডিফাইন করে দিছে, বেশ বেশ ইমপ্রেসিভ। তা আমার কিন্তু আগে চিন্তা করতে করতে অনেক টাইম লেগে যেত একটা শর্ট কেমনে সাজাবো, শর্ট বাই শর্ট। ও কিন্তু আবার ওটা অনেক কি হেড স্টার্ট আপ দিচ্ছে, তাই না? দেখতে গেলে আমার জন্য তো বেনিফিট। আপনাকে এই আমি কেন বলতেছিলাম, যেমন ধরেন এখন তো মানে এআই দিয়ে ইমেজ জেনারেশন তো খুব ডাল ভাতের মতো হয়ে গেছে, আস্তে আস্তে সেটা এখন ভিডিও জেনারেশনের দিকেও চলে যাচ্ছে। তো এমন হয় যে কেউ একজন স্ক্রিপ্ট লিখে যে আমার হচ্ছে একটা তেলের বোতল কিংবা ফার্নিচার আমাকে হচ্ছে এইভাবে রোটেশন করে এই টেক্সচার দিয়ে, এই লাইটিং দিয়ে, এই ফ্রেম দিয়ে, এই ক্যামেরা দিয়ে আমাকে এই ব্যাকগ্রাউন্ডে একটা অ্যানিমেশন করে দাও 20 সেকেন্ড 10 সেকেন্ড হইতে পারে। তো তখন তো দেখা যাচ্ছে যে এই যে 3D এর যে কিন্তু বাবারে ওই লেখাটা লেখার জন্য তো একজনের লাগবে, সেটাও তো আপনিই হবেন। কারণ আপনার যে সেন্স আছে, নর্মাল যে লিখতে পারবে তারই যে ওই সেন্স হবে তার তো কোনো কথা নেই, ওটা হবে না, বরং এটারই গ্যারান্টি। আপনি বুঝবেন লাইটিং কেমনে হলে ভালো হবে, শর্টটা কেমনে হলে ভালো হবে, ওই সেন্স আপনার ততদিনে বিল্ড হয়ে যাবে। নর্মাল যে লিখতে পারবে সেই যে আপনার সেম প্রম্পট দিতে পারবে, এটা তো হবে না জীবনে, কথা বলছেন। আর ক্লায়েন্টের এত টাইম নেই বসে বসে লিখে টেস্ট করবে, সে ওই লেখার জন্য হইলেও আপনারা হায়ার করবে। এআই তো নিজের থেকে কিছু করতে পারে না, এআই জাস্ট একটা টুল। ধরেন কম্পিউটারের আসার আগে তো আমাদের এই 3D সেক্টরই ছিল না, হ্যাঁ, তখন তো তারপরেও কিন্তু মানে মানুষ অ্যানিমেশন তো করছে, হাতে আঁকা করছে, তাই না? কম্পিউটার আসার পরে কি ওটা অনেক ইজি হয়ে গেছে, এআই আসার পরে এটা আরও ইজি হয়ে যাবে। কিন্তু চিন্তাটা তো আমারই করা লাগতেছে, চিন্তাটা তো আমার জন্য এআই করে দিচ্ছে না। আপনার এই জন্য চিন্তায় বড় হইতে হবে, চিন্তায় অ্যানিমেটর হইতে হবে। হ্যাঁ, আরেকজন মনে হাত তুলছেন, বলেন। এআই দিয়ে তো ভাই অনেক কিছু করা যায়, কিন্তু এআই একটা যে লিমিটেশন আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে মানে পরে কিন্তু এডিট করা যায় না, এটা সমস্যা। এটাও হয়তো এক সময় আসতে পারে, এক সময়, হ্যাঁ, এটা পরবর্তী মানে এটা আমি বলতেছিলাম কি, মানে আমি যেখানে চাকরি করি সেখানে একজন আসছিল একটা কাজ নিয়ে, তা উনি একটা পিকচার নিয়ে আসছিল, তা বলছিল এটা একটু চেঞ্জ করা দরকার। বুঝতে পারছি, কিন্তু এটা তো চেঞ্জ করা যায় না। আমি বুঝতে পারছি, চেঞ্জ করা যায়, মানে ওই যে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে না, লেয়ার সিস্টেমটা থাকে না। যাই হোক, ওইটাও হয়তো এক সময় আসতে পারে, বাট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা মেইন কথা যে ফটোশপের মধ্যে তো সিলেকশন দিয়ে তারপরে তো এআই জেনারেশন দিয়ে তো করা যায় মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে পয়েন্টটা বললাম এইটাকে আর আপনি ব্রেক করতে পারবেন না। সেটা হচ্ছে যে চিন্তাটা তো আপনারই করা লাগতেছে, আপনার হয়ে ক্লায়েন্টও চিন্তা করে দিবে না, যে কপিরাইটার সেও চিন্তা করে দিবে না। ওই প্রম্পট লিখতে হইলেও আপনারই রাখবে, কারণ আপনার সেন্স তখন ওই অন্য লেভেলে চলে যাবে, আপনার চিন্তাটার দাম বেশি হবে। এই জন্য আমি বলছি টুলস ম্যাটার করে না দিন শেষে। আপনি ব্লেন্ডার শিখেন, মায়া শিখেন, কিংবা কোনো কিছুই না শিখেন, কিন্তু কোন কাজটা সুন্দর আর কোন কাজটা অসুন্দর এই চিন্তাটা আপনারে করতে হবে। একটা কাজকে সুন্দর কেমনে করা যায়, অসুন্দর কাজকে সুন্দর কেমনে করা যায়, এই চিন্তাটাই সবকিছু, বুঝতে পারছেন? মেইনলি হচ্ছে মানে ভিজুয়ালাইজেশন কনসেপ্ট যেটা এক্স্যাক্টলি, মানে থট প্রসেসটা। হ্যাঁ, এই থট প্রসেসের উপরে বেশি বেশি ফোকাস করেন, বেশি বেশি ভালো ভালো কাজ দেখেন এবং অ্যানালাইসিস করেন এই কাজটা ভালো কেন ভালো, কোনটার পরে কোন শট দেখাইলো, কিভাবে অ্যানিমেশন করলো, এগুলো নিয়ে চিন্তা করেন। চিন্তায় বড় হন, দেখবেন কেউ আটকাতে পারবে না আপনারা, বুঝতে পারছেন? এখন এটারও আবার কেউ আটকা যেতে পারে যে ভাই এই যদি কালকে নিজের থেকে চিন্তা করা শুরু করে, তাইলে আর আপনার পয়সা থাকাই লাগবে না, 3D অ্যানিমেটরের কথা তো বাদই দিই, তাইলে ওটা তো তখন আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি, তখন আপনি ক্যারিয়ার নিয়ে চিন্তা করার টাইম পাবেন না, বুঝছেন? ওটার হিসেব পুরাই আলাদা। আচ্ছা, ভাই এত ভয় পাওয়ার মনে হয় কিছু নাই। না না, এটা দেরি আছে, অনেক বিরাট দেরি, হয়তো বা আমাদের জেনারেশন না, নেক্সট জেনারেশন হয়তো ওগুলো নিয়ে চিন্তা করতে পারে, আমি যেটা মনে করি। তারপর আমি বলে রাখলাম আর কি, যে আপনি চিন্তায় বড় করা শুরু করেন, চিন্তা যে আমি একটা জিনিস আমি চিন্তা করলে এটা সুন্দর, ওইটা আপনার কেউ নিতে পারবে না এত ইজিলি, বুঝতে পারছেন? ভাই আই এম দ্য বেস্ট মুসলিম, এটা কি মানে বাংলাদেশি কেউ তৈরি করছে? বাংলাদেশি এটা ডাব ভার্সন আছে, এমনি মূলত হচ্ছে বাইরে। আপনার কি কোনো ইচ্ছা আছে এরকম কোন একটা এজেন্সি খোলার যেটা এরকম কার্টুন, ইসলামিক কার্টুন তৈরি করবে? আমার এই মুহূর্তে আসলে ক্যারেক্টারের দিকে যাওয়ার ইচ্ছা নেই, আমি প্রোডাক্ট নিয়েই থাকতে চাইতেছি আরও কিছুদিন। তবে ইন ফিউচারে যেটা দেখতেছি ক্যারেক্টারের স্কোপ অনেক বড়, তো তখন হয়তো বা যদি পিভট করা লাগে বা আলাদা একটা ডিপার্টমেন্ট করা লাগে, তখনকার আলোচনা তখন বুঝতে হবে আর কি। বাট আপাতত আমার ফোকাস হচ্ছে শুধু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে। অলরাইট, বাই সেইং দ্যাট তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করি। আজকের ক্লাসে আমরা এগুলো সব শেষ করলাম। সো